হ্যালো বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে এক্ষুনি আমাদের খোকনস ফিল্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। অফিস থেকে বাসায় আসার পথে গাড়ির সামনে হঠাৎ একটা মেয়ে এসে দাঁড়ালো। কোনো মতে আমি ব্রেক কষে গাড়িটা দাঁড় করালাম, নাহলে আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আবার মেজাজটা পুরোপুরি খারাপ হয়ে গেল। চেহারা দেখে মনে হচ্ছে কোনো বিয়ের আসর থেকে পালিয়েছে, কিন্তু মেয়েটার মুখ ফ্যাকাশে হয়ে গেছে, চোখ মুখে ভয়ের ছাপ। আমি তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে মেয়েটার কাছে গিয়ে বললাম, এই চোখ কই থাকে আপনার? এইভাবে রাস্তার মধ্যে কেউ দৌড়ায়? আরে হ্যালো ম্যাডাম, আপনি কি বোবা নাকি? আমি যে 5 মিনিট ধরে এতগুলো প্রশ্ন করছি, আপনি শুধু মাথায় নাড়ছেন। মেয়েটা এখনো নিশ্চুপ, যত সব পাগলের দল। এই বলে আমি গাড়িতে উঠতে যাব, ঠিক তখনই পেছন থেকে আমার হাত টেনে ধরল। আমি পেছন ফিরে তাকিয়ে দেখি ওই মেয়েটা হাত দিয়ে কি যেন ইশারা করছে। আমি ওর আঙুলের দিকে তাকিয়ে দেখি কয়েকটা বখাটে ছেলে এদিকে আসছে। আমার আর বুঝতে বাকি নেই মেয়েটা কেন এত ভয় পাচ্ছে, কিন্তু এই অবস্থায় ওকে একা ফেলে রাখাটা ঠিক না। আর আমি তো কোনো হিরো না যে বখাটেদের সাথে মারামারি করব। এর থেকে ভালো হয় মেয়েটার কাছ থেকে ওর বাসার অ্যাড্রেস জেনে ওকে বাসায় দিয়ে আসি। কিন্তু মেয়েটা তো কোনো কথাই বলছে না। এসব ভাবতে ভাবতে দেখি অসভ্য ছেলেগুলো অনেকটা কাছে এসে গেছে। আমি আর দেরি না করে মেয়েটার হাত ধরে গাড়িতে বসে ড্রাইভ করা শুরু করলাম। কি আজব মেয়ে বাবা, একটা অচেনা ছেলের সাথে কোনো সন্দেহ ছাড়া চলে যাচ্ছে আর বোবার মতো বসে আছে। ইচ্ছে করছে ঠাস করে চড় মারি, কিন্তু মেয়ে বলে আর কিছু বললাম না। তারপর বললাম, আপনার বাসা কোথায়? কিন্তু মেয়েটা এবারও চুপ করে আছে। একটু পর আমার মোবাইলে কে যেন কল করেছে। ফোন হাতে নিয়ে দেখি আপু। আমি ফোনটা রিসিভ করলাম। হ্যালো সুমন, কোথায় তুই? 1টা বাজতে যাচ্ছে, তাড়াতাড়ি বাসায় আয়, তোর সাথে অনেক কথা আছে। আপু কিচ্ছু শুনতে পারছি না, আর একটা ঝামেলায় আছি। কিন্তু তার আগেই আপু ফোনটা কেটে দিল। আর ওইদিকে মেয়েটা নিশ্চিন্তে বসে আছে। আমার এবার সত্যি মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। বারবার এত করে জিজ্ঞেস করছি, তাও কিচ্ছু বলছে না। অনেক হয়েছে, আর না, এবার ওকে কথা বলতেই হবে। আচ্ছা, আপনার সমস্যা কি বলবেন একটু? আপনাকে আমি চিনি না, জানি না, আপনি কোনো কথা বলছেন না। এত করে বাসার ঠিকানা জানতে যাচ্ছি, কিছুই বলছেন না। তাহলে আমি আপনাকে কিভাবে বাসায় পৌঁছে দেবো বলুন তো? এরপর হাত দিয়ে আমাকে থামতে বলল। তারপর ওর ব্যাগ থেকে একটা কাগজ বের করে লিখতে লাগলো। আমি কিছু বুঝতে পারছি না। মনে মনে সন্দেহ হচ্ছে মেয়েটা কি বোবা। আমি আর কোনো কথা না বলে ড্রাইভ করতে লাগলাম। 10 মিনিট পর আমার হাতে একটা কাগজ দিল। আমি গাড়িটা একটু সাইড করে দাঁড় করলাম, তারপর কাগজ পড়তে লাগলাম। আসসালামু আলাইকুম। জানি আপনাকে অনেক কষ্ট দিচ্ছি, কিন্তু বিশ্বাস করুন, এতে আমার কোনো হাত নেই। সবই আমার নিয়তির দোষ। আর আপনি মনে মনে যা যা ভাবছেন তা আপনি ঠিকই ধরেছেন। আমি একটা বোমা মেয়ে। আমার নাম সালমা আক্তার জুলি। 5 বছর বয়সে আমার বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তারপর থেকেই বুঝতে পারি বাবা মা না থাকার কষ্ট। আমি বড় হয়েছি চাচা চাচি আর আমার নানু বাড়ি থেকে। প্রথম চাচা চাচি অনেক খারাপ ব্যবহার করতো। তারপর মামাদের ওখানে আমি চলে যাই। মামা মামি আমাকে নিজের মেয়ের মতো মানুষ করেছে, কিন্তু সেটাও আমার ভাগ্যে হলো না। ইন্টার পরীক্ষার পর হঠাৎ একদিন রাতে মামা স্ট্রোক করে মারা যায়। তারপর মামিও কেমন যেন হয়ে গেল। পুরো পরিবার সব কিছুই মামির উপর চলে আসে, কিন্তু মামি কখনো আমার সাথে খারাপ ব্যবহার করেনি। আমার নিজের কাছেই অনেক খারাপ লাগতো, একটা বোবা মেয়ে যে সমাজের অনেক বড় বোঝা। হঠাৎ একদিন চাচা চাচি বাসায় আসলো। এসে অনেক মিষ্টি মিষ্টি কথা বলে তাদের ওখানে নিয়ে আসলো। কিন্তু ওখানে এসে বুঝলাম আসল কাহিনী। গ্রামের সব কিছু বিক্রি করে দেবে, তাই তো আমাকে এত আদর। কারণ আব্বা আম্মুর মরে যাওয়ার পর সব কিছু আমার হয়ে গেছে। তাই আমিও আর কিছু না ভেবে সই করে দিয়ে চাচিদের সাথে ঢাকায় চলে আসি। কিন্তু অনার্সে ভর্তি হওয়ার পরপরই চাচা চাচি বিয়ের জন্য চাপ দেয়। আমি বোবা বলি সব ছেলেরা আমাকে না করে দেয়। শেষমেশ এক বয়স্ক ব্যক্তির সাথে চাচা আমার বিয়ে ঠিক করে। চাচাও টাকার বিনিময়ে জানোয়ারটার সাথে বিয়ে দিতে রাজি হয়, কিন্তু আমি পড়ালেখা করতে চাই। তাই আজ বিয়ের রাতে আমি পালিয়ে আসছি। আমি জানি আপনি অনেক ভালো মানুষ। অন্য কেউ হলে এতক্ষণে আমার সুযোগ নেওয়ার চেষ্টা করত, যেমনটা ওই রাস্তার লোকগুলো। ওদের থেকে বাঁচতেই আপনার গাড়ির সামনে এসে পড়লাম। প্লিজ আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিন। আমি লেখাপড়া করতে চাই।
আমি কারোর বোঝা হতে চাই না। পারলে একটু পানি খাওয়াইবেন। কথাগুলো পড়ে অনেকটা খারাপ লাগলো। আমি মেয়েটার দিকে একবার তাকালাম, চোখ দুটো দিয়ে অজস্র জল। এই প্রথম কোনো মেয়ের জন্য এতটা মায়া হচ্ছে। একটু পর মেয়েটার দিকে একটা পানির বোতল এগিয়ে দিলাম। মেয়েটা একটু পানি খেয়ে আমার দিকে তাকালো, এখনো কেঁদেই চলেছে। আচ্ছা, আপনি এভাবে কাঁদবেন না, আমি বুঝতে পারছি আপনি অনেক কষ্টে আছেন, প্লিজ কাঁদবেন না, দেখি আমি কি করতে পারি। মেয়েটা নিজের চোখের পানি মুছে জানলার দিকে তাকিয়ে কি যেন দেখছে। আচ্ছা, একটা কথা ছিল, আপনি অভিনয় করতে পারেন? মানে টিভি শোতে অভিনয় নয়, আমার আব্বু আম্মুর সামনে একটু নাটক করতে হবে। বলবেন আপনি আমার বউ, আর আজই আমরা বিয়ে করেছি। তাছাড়া আমার আর কোনো উপায় নেই। আপনি আমার উপর আস্থা রাখতে পারেন, আমি আপনার কাছে আসবো না, আমি এতটাও খারাপ না। এবার বলুন, আপনি কি রাজি আছেন শর্তে? মেয়েটা মাথা নিয়ে সম্মতি জানালো, তারপর খাতায় লিখে বলল, আপনার ফ্যামিলি থেকে প্রবলেম হবে না তো? আর আপনার নাম কি? না, হবে না, আমার ফ্যামিলিকে আমি ম্যানেজ করব, আপনি শুধু আবার ফলো করবেন। আর আমার নাম আরফিন সুমন। এরপর আর মেয়েটা কিছু বললো না। একটু পর বাসার সামনে চলে এলাম। খুব ভয় করছে বাসায় ঢুকলে কি না কি হবে, তাও ভয়ে ভয়ে ওপরে উঠলাম। তারপর কলিং বেল টিপ দিতেই আপু এসে দরজা খুলে দিল। এরপর আর মেয়েটা কিছু বললো না। একটু পর বাসার সামনে চলে এলাম। মেয়েটা আমার পিছনে দাঁড়িয়েছিল একটু। আপু আমার সাথে বউয়ের সাথে মেয়েটাকে দেখে চিল্লাতে লাগলো। আমি তাড়াতাড়ি ওর মুখ চেপে ধরে বললাম, আপু একটু চুপ কর প্লিজ, দেখো এত রাতে প্লিজ চেঁচামেচি করিস না, তোর পায়ে পড়ছি। এই কি করছিস তুই? পা ছাড় বলছি। এই তুই ঝামেলায় আছিস না? ভালোই তো মিথ্যে কথা বলা শিখে গেছিস। আর আমার চেঁচামেচিও করা লাগবে না। আব্বু আম্মু সোফায় বসে টিভি দেখছে। আর মেয়েটা কে? কবে বিয়ে করলি? আপু প্লিজ একটু ম্যানেজ কর, এত রাতে প্লিজ চেঁচামেচি করিস না, আমাদের রুমে ঢুকতে দে, আমি কাল তোকে সব বলবো। তুই আব্বু আম্মুকে রুমে পাঠ, আর আমি এই দিয়ে জুলিকে নিয়ে রুমে ঢুকছি। একটু পর আপু আব্বু আম্মুকে ম্যানেজ করে রুমে পাঠালো, আর আমরা দুজন এক দৌড়ে আমার রুমে চলে আসলাম। রুমে এসে দরজা আটকানোর সাথে সাথে মেয়েটা সন্দেহ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছুই বুঝতে পারছি না। কি হলো আপনার, এভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? ও, আপনি তো বলতে পারেন না। ওকে, ওয়েট করুন। এই বলে আমি একটা ডায়েরি আর একটা পেন ওনার কাছে দিলাম। একটু পর কি যেন একটা লিখে আমার হাতে দিল। আপনি দরজা বন্ধ করলেন কেন? মতলব কি? আমার কাছে কিন্তু একটা চাকু আছে। বাজে মতলব নিয়ে আমার কাছে আসলে কিন্তু আমি ওটা চালিয়ে দিব। কথাগুলো পড়ে আমার মেজাজটা পুরো গরম হয়ে গেল। এত রিস্ক নিয়ে ওকে বাসায় আনলাম, আর ও আমাকে ক্যারেক্টারলেস ভাবছে। ইচ্ছে করছে খাটটা ধরে বাসা থেকে বের করে দিতে, কিন্তু কেন জানি ওর মুখের দিকে তাকালে সত্যি আমার অনেক মায়া হচ্ছে। তারপর আবার ভাবলাম, উনি তো মনে মনে ঠিকই ভাবছে, একটা অচেনা মানুষকে কেউ বিশ্বাস করতে চায় না। একটু পর জুলির গোঙানির শব্দে বাস্তবে ফিরলাম। এবার আমি ওর মুখের ইশারা বুঝতে পারলাম। ও বলছে, কি হলো? উত্তর দিচ্ছে না কেন? আমি কিছু বলতে যাব তার আগেই দরজায় কে যেন নক করলো। আমি জুলিকে তাড়াতাড়ি বাথরুমে পাঠিয়ে দিয়ে ভয়ে ভয়ে দরজাটা একটু খুলে দরজার ফাঁক দিয়ে দেখলাম। এরপর আপু রুমে এসে বলল, এই নে, খাবারটা থাকলো, খেয়ে নে। আর এই ড্রেসটা ওকে পরতে বল। আর কালকে দিনের জন্য রেডি হ। আম্মু আব্বুর কাছে যে কি ঝাড়টাই না তোর কপালে আছে। কিন্তু একটা কথা, মেয়েটা কিন্তু দেখতে অনেক সুন্দর। ও কোথায় রে এখন? বাথরুমে গেছে, ডাক দেবো কি? না থাক, এখনো আব্বু আম্মু জেগে আছে, কালকে কথা হবে। আজ তোরা খেয়ে নে, অনেক রাত হয়ে যাচ্ছে, আমি গেলাম। এই বলে আপু রুম থেকে বেরিয়ে গেল। আমিও সাথে সাথে দরজা লাগিয়ে ভাতের প্লেট নিয়ে খেতে বসবো। ঠিক তখনই জুলির কথা মনে পড়ল। মেয়েটাকে তো বাথরুমে আটকে রাখছে। এরপর আপু যে ড্রেসটা দিয়েছে ওটা নিয়ে বাথরুমের দরজায় নক করলাম। জুলি, দরজা খুলুন, আমার আপু আসছিল, ভয় নেই। আচ্ছা, দরজা খুলে এই ড্রেসটা নিয়ে চেঞ্জ করে নিন প্লিজ। একটু পর জুলি দরজাটা হালকা খুলে ড্রেসটা নিয়ে নিল। আমার আর খাওয়া হলো না। ভাতের প্লেটটা টেবিলের উপর রেখে সোফায় এসে শুয়ে পড়লাম। একটু পর জুলি বেরিয়ে এসে ওই প্রশ্নটা আবার করলো। এবার আমি উত্তর দিলাম, না, আপনি মনে মনে যা ভাবছেন তা সম্পূর্ণ ভুল ভাবছেন। আমি ওরকম ছেলে না। আপনি বিছানায় শুয়ে পড়ুন, আমি সোফায় থাকবো। আর কোনো প্রবলেম হলে আমাকে ডাক দেবেন। এখন এই খাবারটা খেয়ে ঘুমিয়ে পড়ুন। এই বলে আমি অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়ে পড়লাম। কিন্তু
5 মিনিট পর গোঙানির শব্দে আমি আবার উঠে বসলাম। কিন্তু উঠে দেখি উনি এখনো ওখানে দাঁড়িয়ে আছে, আর ভাতের প্লেটটা ওখানেই রাখা। মুখ দিয়ে কি যেন ইশারা করে বোঝাতে যাচ্ছে। এবার আমার সত্যি মেজাজটা খারাপ হয়ে গেল। আচ্ছা, আপনার সমস্যাটা কি? রাত 2টো বাজতে যাচ্ছে, বললাম তো চুপচাপ খেয়ে ঘুমিয়ে পড়ো। কি হলো খান বলছি? কি আমাকে খাইয়ে দেবে? কি ভাবেন নিজেকে? আমি কি আপনার বিয়ে নাকি যে খাওয়া যেতে হবে? একটু পর আমার চোখ হঠাৎ করে হাতের দিকে গেল। ডান হাত অনেকটা কাটা অবস্থায় আছে। একটু পর আমি ওর মুখের দিকে তাকালাম, চোখ দিয়ে এখনো জল বেয়ে পড়ছে। আমি তাড়াতাড়ি ওনার কাছে গিয়ে বললাম, সরি, আমি আসলে বুঝতে পারিনি যে আপনার হাতটা কেটে গেছে, কিন্তু আপনার এটা কিভাবে হলো? একটু পর খাতায় লিখে বলল, বাসা থেকে পালানোর সময় কিরিলে খোঁচা লেগে এমনটা হয়েছে। ইস, দেখি হাতের অবস্থা তো অনেক খারাপ। আপনি বসুন, আমি আসছি। এই বলে আমি ড্রয়ার থেকে স্যাভলন ক্রিম এনে লাগিয়ে দিয়ে ভালো করে হাতে ব্যান্ডেজ করে দিলাম। তারপর হাত ধুয়ে ভাতের প্লেটটা নিয়ে জুলিকে খাওয়াই দিলাম। একটু পর জুলি ইশারায় বলল, আপনি খেয়েছেন? না, আমি খাইনি। আপনি খেয়ে নিন, 2:30 বাজতে যাচ্ছে। কি হলো? নিন, এই তো আর অর্ধেক আছে, খেয়ে নিন। এরপর ইশারায় বলল, আপনি না খেলে আমিও খাবো না। আমি বললাম খাবো না, কিন্তু কি আর করার, জুলির চাপে খেতে হলো। খাওয়া শেষ করে উনি শুয়ে পড়ল। আমি আমার মতো সোফায় এসে শুয়ে পড়লাম, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। বারবার এই পাশ ওই পাশ করছি, আর মনে মনে ভাবছি এই প্রথম আমি কোনো মেয়েকে খাওয়াই দিয়েছি, এতটা টেক কেয়ার করছি। এসব ভাবতে ভাবতে কখন যে চোখ লেগে গেছে মনে নেই। পরের দিন সকালে ঘুম থেকে উঠে শুরু হলো আর এক ঝামেলা। 10টার মতো অফিসে যেতে হবে, কিন্তু জুলিকে একা রেখে কিভাবে যাব? আর আব্বু আম্মু এখন এইগুলো জানলে তো আরো বেশি ঝামেলা হবে। কি যে করি এখন? আপুকে কি সব বলে দেব? সেটাই ভালো হবে। আপু যেভাবেই হোক আব্বু আম্মুকে ম্যানেজ করতে পারবে, যেই ভাবা সেই কাজ। আর জুলি এখনো ঘুমিয়ে আছে। আমি বাইরে থেকে দরজাটা লক করে আপুর রুমে গেলাম। আমাকে এত সকালে রুমে আসতে দেখে আপু বলল, কি রে, এত সকাল সকাল আজ উঠলি যে? ব্যাপার কি? না জুলি রুম থেকে তোকে বের করে দিয়েছে? কি যে বলিস না তুই, আসলে তোকে একটা কথা বলার ছিল। তোর কাছ থেকে আমি একটা জিনিস লুকিয়েছি। কি এমন কথা যেটা বলতে এত ভয় পাচ্ছিস? আবার কোনো ঝামেলায় পড়িসনি তো তুই? না আপু, ঝামেলা না ঠিক, কিন্তু জুলিকে আমি বিয়ে করিনি। কি বলছিস তুই? মাথা ঠিক আছে তোর? তুই যদি ওকে বিয়ে না করিস তাহলে ও বিয়ের ড্রেস পরেছিল কেন? আর এত রাতে তুই ওকে কোথায় পেলি? একটু পর আমি আপুকে কালকে সব ঘটনা খুলে বললাম। কিভাবে জুলির সাথে দেখা হলো সবকিছু শোনার পর আপু বলল, তুই কি পাগল? একটা অচেনা মেয়েকে নিয়ে বাসায় চলে আসলি? আব্বু আম্মু জানলে কি হবে ভাবতে পারছিস? আপু আমি জানি আমি ভুল করেছি, কিন্তু মেয়েটাকে দেখে আমার অনেক মায়া হচ্ছিল। আর তখন যদি ওকে রাস্তায় রেখে আসতাম তাহলে রাস্তার কুকুরগুলো ওকে ভোগ করতো। ওদের থেকে বাঁচাতেই ওকে বাসায় নিয়ে আসছি। সবকিছুই তো বুঝলাম, এখন কি করতে বলছিস আমাকে? তেমন কিছুই না আপু, আসলে আমি তো 5টা অবধি অফিসেই থাকবো। তুই শুধু এতক্ষণ জুলিকে দেখে রাখবি, আর ভুলেও যেন আব্বু আম্মু রুমে ঢুকতে না পারে। আচ্ছা ঠিক আছে, আর কালকে তো আব্বু আম্মু নানুর বাড়ি যাবে, প্রবলেম হবে না। আর এই একদিন আমি চোখে চোখে রাখবো। কিন্তু মেয়েটা দেখতে অনেক সুন্দর, আমার ভাইয়ের সাথে ভালো মানাবে। কি যে বলিস না তুই। আচ্ছা আপু, তুই একটু চা নাস্তা বানিয়ে দে, অনেক ক্ষুধা লাগছে, আর আমার অফিসে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, বানাচ্ছি। তুই দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে নে, আমি বানিয়ে আনছি। আর জুলিকেও উঠতে বল। এরপর আমি রুমে এসে দেখি জুলি এখনো ঘুমিয়ে আছে। আমি আর ওকে না ডেকে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে রুমে এসে জুলিকে ডাক দিলাম। একটু পর উনি উঠে পড়লেন, আর আপুও আমার নাস্তা নিয়ে রুমে আসলো। এরপর সকালের নাস্তা খেয়ে জুলিকে সব কিছু বুঝিয়ে দিয়ে বাইরে থেকে দরজা লক করে অফিসের দিকে রওনা হলাম। যাওয়ার আগে আপুকে বললাম, আপু জুলির দিকে খেয়াল রাখিস, আর রুমে যেন কেউ ঢুকতে না পারে। আমি কেস খেতে চাচ্ছি না, আর জুলির হাত কেটে গেছে, ওকে একটু খাইয়ে দিস। বাহ, তুই তো দেখছি ওর জন্য অনেক টেনশন করছিস। মনে হচ্ছে ও তোর বিয়ে করা বউ। আপু আমার দেরি হয়ে যাচ্ছে, বাই। এই বলে আমি অফিসে চলে আসলাম, কিন্তু মন পড়ে আছে আপুর কাছে।
বারবার আপুকে ফোন করে জুলির খবর নিচ্ছি। দুপুর 2টো বাজে। এ নিয়ে আপুকে 6বার কল করছি। জুলি কি করছে উপর আল্লাহ জানে। আর এদিকে জুলি রুমের মধ্যে শুধু পায়চারি করছে। বারবার যখন বাইরে থেকে আপু দরজা খুলছে, ওর মনে হচ্ছে এই বুঝি সুমন আসছে। কিন্তু আপুকে দেখে বারবার মুখ কালো হয়ে যাচ্ছে। দুপুর 3টার দিকে আপু রুমে আসলো। জুলি, এদিকে আসো, আমি খাইয়ে দিচ্ছি। 3টা বাজতে যাচ্ছে, সারাদিন কিছুই খাওনি। একটুবার জুলি কাগজে লিখে বলল, উনি খেয়েছেন? সুমনের কথা বলছো? ওর ঠিক আছে নাকি কখন কি করে? মনে হয় খেয়েছে, আবার নাও খেতে পারে। এখন তুমি খেয়ে নাও। উনি আসলে তারপর খাবো। ওর আসতে অনেক দেরি হবে, তুমি খেয়ে নাও। আর ও খেয়েছে, আমি একটু আগে ফোন দিয়েছিলাম। একটু পর আপু জুলিকে খাইয়ে রুমের দরজা লক করে বাইরে থেকে লক করে চলে গেল। আর ওইদিকে আমারও অফিস শেষ হয়ে গেল। 5:30টার দিকে বাসায় আসলাম। এসে কলিং বেল বাজাতেই আপু এসে দরজা খুলে দিল। তারপর বলল, জান, আপনার জুলি আপনার জন্য টেনশনে অস্থির হয়ে আছে, যান ওনার কাছে। আপু তো শুধু ফাজলামি আর ফাজলামি। আমি একটু পর রুমের দরজা খুলে ভেতরে ঢুকলাম। আমাকে দেখে উনি শোয়া থেকে উঠে বসলো। তারপর আমি বললাম, কি খবর, এতক্ষণ কিভাবে সময় পার করলেন? জুলি হাতে একটা গল্পের বই দেখালো। আচ্ছা, খেয়েছেন আপনি? জুলি মাথা নেড়ে হ্যাঁ-সূচক সম্মতি জানালো। আচ্ছা ঠিক আছে, আপনি রেস্ট নিন, পরে কথা হবে। এই বলে আমি ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে কম্পিউটারে মুভি দেখছিলাম। রাত 10টায় আম্মু খেতে ডাকলো। আমি খাওয়ার টেবিলের ওখানে গেলাম। ভাতের প্লেট নিয়ে রুমে চলে আসবো, ঠিক তখনই আব্বু বলল, কিরে, তোর কি হয়েছে? সারাদিন রুমের দরজা বন্ধ করে কি করিস তুই? আগে তো সারাদিনে বাইরে থাকতে, আর 2টা প্লেট দিয়ে কি করবি তুই? আসলে অফিসের কাজের চাপ বাড়ছে, তাই রুমেই বসে বসে কাজ করি। আর 2টো প্লেট নিচ্ছি, এখন খাবো না, কাজ করছি, তাই আর একটা প্লেট নিয়ে ঢেকে রাখবো। এই বলে আমি রুমে চলে আসলাম। এসে জুলিকে খাইয়ে আমি খেয়ে অফিসের কিছু কাজ করতে করতে 1টা বেজে গেল। জুলি ঘুমিয়ে পড়েছে। আমিও দেরি না করে সোফায় গিয়ে শুয়ে পড়লাম। আর কাল তো শুক্রবার, যাক একটু আরামে ঘুমোতে পারবো। পরের দিন সকালে চেঁচামেচির শব্দে ঘুমটা ভেঙে গেল। আমি তাড়াতাড়ি উঠে দেখি জুলি রুমে নেই। আব্বু আমার রুম থেকে আওয়াজ হচ্ছে। তাহলে কি উনি আব্বু আমার কাছে ধরা পড়ে গেছে? আমি দৌড়ে ওই রুমে গেলাম। মনে মনে যা ভাবছি ঠিক তাই। গিয়ে দেখি সবাই জুলিকে প্রশ্ন করছে, আর উনি মাথা নিচু করে দাঁড়িয়ে সব শুনছে। আব্বুও বাসায় নেই যে ওর হয়ে কথা বলবে। মেয়েটা চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এই মেয়ে, কথা বলছো না কেন? আমার ছেলের রুমে তুমি কি করছিলে? আর তুমি আমাদের বাসায় কিভাবে এলে? আর আমার ছেলের সাথে তোমার সম্পর্ক কি? কি হলো বলো? আজব মেয়ে তো, 2জন বয়স্ক ব্যক্তি এতগুলো প্রশ্ন করছে, আর মেয়েটা চুপচাপ বোবার মতো দাঁড়িয়ে আছে। দেখতো, মনে হচ্ছে ভদ্রবাড়ির মেয়ে। তাহলে গুরুজনদের সম্মান করতে বাবা মা শেখায়নি তোমাকে? এই, ওইভাবে বলো না। আমি আবার জিজ্ঞাসা করছি। আম্মু, তুমি ভয় পেও না, বলো আমাদের, সুমন কি তোমাকে বিয়ে করেছে? আব্বু, আমি বলছি, তোমাদের না জানি একটা বড় ভুল করে ফেলেছি। আমি জুলিকে বিয়ে করেছি। বুঝলাম, বিয়ে করেছো। মেয়েটাও অনেক সুন্দর। আমার আর তোর আম্মুর অনেক পছন্দ হয়েছে, কিন্তু এই মেয়েটা কি কাউকে সম্মান দিতে জানে না? আমি তোমাদের এখন যেটা বলবো সেটা শুনে হয়তো তোমাদের পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। আসলে কিভাবে যে বলবো। এত পেঁচাল না করে সোজাভাবে বলতো। মেয়েটার নাম কি? বাসা কোথায়? ফ্যামিলি কি রকম? ওর নাম সালমা আক্তার জুলি, আর ও বোবা। কিন্তু ওকে অনেক ভালোবাসি, এবং ও আমাকে। বাসা থেকে বিয়ের চাপ দিচ্ছিল, তাই আমরা পালিয়ে বিয়ে করেছি। তুই কি পাগল হয়ে গেছিস? একটা বোবা মেয়েকে নিয়ে কেউ সংসার করতে পারে না। আর একে আর যাই হোক, আমার ছেলের বউ হিসেবে পরিচয় দিতে পারবো না। এর থেকে তুই একে বাসায় দিয়ে আয়। কেন আব্বু? ওকে যখন বিয়ে করেছি তখন সব দায়িত্ব আমি নেব। আর তোমরা তো একটু আগেই বললে ওকে তোমাদের পছন্দ হয়েছে। তখন তো আর জানতাম না যে মেয়েটা বোবা। তো কি হয়েছে আম্মু? বোবারা কি মানুষ না? ওদের কি বেঁচে থাকার অধিকার নেই? ও আমার সাথে থাকবে। অসম্ভব, এই মেয়েকে আমরা কখনোই মেনে নিতে পারবো না। আর একটা বোবা মেয়েকে নিয়ে আমার আত্মীয় স্বজনদের সামনে মুখ দেখাতে পারবো না। তুই একে ওর বাসায় দিয়ে আসবে।
আমি কিছু বলতে যাব তার আগে জুলি কান্না করতে করতে আমার রুমে চলে গেল। আমি শুধু আব্বু আমার উদ্দেশ্য করে বললাম, আমার পক্ষে জুলিকে ছাড়িয়ে থাকা অসম্ভব। এটুকু বলে আমার রুমে চলে আসলাম। এসে দেখি উনি কাগজে কি যেন লিখছে আর চোখ দিয়ে পানি পড়ছে। একটু পর উনি আমার হাতে কাগজটা দিলেন। আপনি আমার জন্য যতটুকু করেছেন তা আমার কাছে অনেক। এখনকার দিনে একটা মেয়ের জন্য এত কিছু করার মানে অনেক। আপনার এই ঋণ আমি কোনো দিনও শোধ করতে পারবো না। আমি চাই না আমার জন্য একটা ফ্যামিলির মধ্যে অশান্তি হোক। শুধু আমার জন্য আপনি একটার পর একটা মিথ্যা কথা বলে যাচ্ছেন। কেন করছেন এইগুলো? কে হই আমি আপনার? একটা বাইরের মেয়ের জন্য যথেষ্ট করেছেন। আর না, সব সত্যিটা বলে দিন, নাহলে আমিই বলে দিব আপনার বাবা মাকে। আমার নিয়তিতে হয়তো শুধু কষ্ট লেখা আছে। যাই হোক, আমার জন্য আপনাকে আর কষ্ট করতে হবে না। আমি আজই এখান থেকে চলে যাব। যদি কোনো ভুল করে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কথাগুলো পড়ে আমি একবার ওনার দিকে তাকালাম। সত্যিই তো, উনি কে হয় আমার? কেন আমি ওনার জন্য এত কিছু করছি? এর আগে তো কোনো মেয়ের জন্য এতটা ভাবিনি। ওনার মুখের দিকে তাকালে আমার কেন এত খারাপ লাগে? তাহলে কি আমি ওনার প্রেমে পড়ে গেলাম? এসব ভাবছি তখন জুলির গোঙানির শব্দে কল্পনা থেকে বাস্তবে ফিরলাম। উনি আমার সামনে আবার খাতায় লিখে খাতার লেখাটা তুলে ধরল। কি হলো বলুন, আমার প্রশ্নের উত্তর দিন। কে হন আপনি আমার? আমার জন্য কেন এত কষ্ট করছেন? আমি তো আপনার জীবনে দুদিনের অতিথি হয়ে এসেছিলাম। আজ চলে যাচ্ছি। যদি কোনো ভুল করে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর পারলে আমাকে আমার নানু বাড়ি যাওয়ার টিকিট কেটে দিন। দেখুন, আপনি কে হন আমার বা কেন করছি আপনার জন্য তা আমি নিজেও জানি না, কিন্তু আমি একজন অসহায় মেয়ের পাশে আছি। এই 3 দিনে আমি একজন ভালো বন্ধু পেয়েছি, আর আমি আমার বন্ধুর জন্য করছি। আশা করি এবার উত্তর পেয়ে গেছেন। এরপর আবার খাতায় কি যেন লিখতে লাগলো, আর রুমের বাইরে থেকে আব্বু আমার চেঁচামেচি। এক কথায় আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। আবার জুলির কথা ভেবে ওর জন্য অনেক মায়া লাগছে। 5 মিনিট পর লেখা শেষ হলে আমার হাতে কাগজটা দিল উনি। এটা হয় না। আপনি শুধু শুধু আমার জন্য কষ্ট করছেন। আপনি আমার জন্য এত কিছু করছেন, কিন্তু আমার জন্য আপনি আপনার আব্বু আম্মুর কাছে অপমানিত হচ্ছেন। আর আপনার ফ্যামিলি আমাকে মানবে না। আর যা হওয়ার নয় তা করে লাভ কি? এর থেকে আমি আজই চলে যাচ্ছি এখান থেকে। আপনি পাগল হয়ে গেছেন? নতুন শহরে এসেছেন আপনি, আর এখানকার কিছুই চেনেন না আপনি। আমি জানি আব্বু আম্মু আপনার সাথে খুব খারাপ ব্যবহার করেছে, অনেক বাজেভাবে আপনার সাথে কথা বলেছে, আর তার জন্য আমি আমার আব্বু আম্মুর হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। খাতায় কিছু লিখতে যাবে, তার আগেই আমি ওনার খাতাটা কেড়ে নিলাম। উনি খাতা দিতে চাচ্ছিল না, আমি এক পর্যায়ে জোর করে কেড়ে নিলাম। এখনও কেঁদেই চলছে। আমি ওনার চোখের পানি মুছে তারপর বললাম, দেখুন, রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না। আপনাকে যখন আমি এখানে নিয়ে এসেছি তখন সব দায়িত্ব আমার উপর একটু আস্থা রাখুন, সব ঠিক হয়ে যাবে। এখন চুপচাপ এখানে বসুন, আমি খাবার নিয়ে আসছি। এই বলে আমি শার্টটা পরে রুমের দরজা খুলে বাইরে থেকে লক করে দিলাম, যাতে আব্বু আম্মু ভেতরে ঢুকে জুলিকে অপমান করতে না পারে। যেই বের হব ঠিক তখনই আব্বু পেছন থেকে ডাক দিল। আমি না শোনার ভান করে চলে গেলাম। বাইরে থেকে সকালের নাস্তা কিনে বাসায় এসে কারো কোনো কথার উত্তর না দিয়ে সরাসরি রুমে চলে আসলাম। এসে দেখি জুলি ব্যালকনিতে দাঁড়িয়ে কেঁদেই যাচ্ছে। আমি ওনার হাত ধরে ওনাকে ভেতরে নিয়ে এসে ওনাকে খাইয়ে দিলাম। প্রথমে খেতে যাচ্ছিল না, তারপর আমি জোর করে ওনাকে খাইয়ে দিলাম। আচ্ছা, আপনার হাতও তো কেটে গিয়েছিল, তো এখন হাতের কি অবস্থা? জুলি মাথা নেড়ে বলল, কমেছে। জানি আপনার মন মেজাজ এখন অনেক খারাপ, একটু ওয়েট, আমি এখনই মন ভালো করে দিচ্ছি। জুলি ইশারা করে বলল, কিভাবে? ওয়েট বলে কম্পিউটার অন করে একটা ফানি মুভি অন করলে। বললাম, মাথা থেকে চিন্তা বাদ দিয়ে এই মুভিটা দেখুন, আপনার মন ভালো হয়ে যাবে। আর যদি ভালো না হয় তখন কি করবেন? তাই তো, কি করা যায়? আচ্ছা, আমি তখন নিজে অভিনয় করে আপনার মন ঠিক করব। কথাটা শুনে জুলি একটু হাসলো, কিন্তু আর কোনো কথা বললো না। আপনি এখানে বসে মুভি দেখুন, আমি আসছি। আমি রুমের দরজা খুলে বাইরে যাব, এমন সময় আব্বু আবারও ডাক দিল। তুই কি চাস একটু খুলে বল। আর এখানে এসে বসতো, রাগারাগি আমার একটুও ভালো লাগে না। এখানে বসে খুলে বল তুই কি চাস। আমি কি চাইবো?
ছোটবেলা থেকে তোমাদের সব কথাই তো আমি শুনেছি। আর তোমরা তো আমার বিয়ের জন্য মেয়ে দেখছিলে, এখন আমি বিয়ে করে এনেছি আর তোমাদের এখন ঝামেলা হচ্ছে না? খুব সাহস বেড়েছে না তোর যে একটা মেয়ের জন্য নিজের আব্বু আম্মুর সাথে রাগারাগি করছিস? একটা বোবা মেয়েকে বউ হিসেবে পরিচয় দিতে পারবি? না পারার কি আছে বলবা আম্মু? বোবারা কি মানুষ না? তুমি বলবা আম্মু জুলি কোন দিক দিয়ে খারাপ? তোমরা সবাই নিজেদের স্বার্থ নিয়ে থাকো, সবাই চেহারা দেখেই মুগ্ধ হও। যেই শুনলে মেয়েটা বোবা তখন থেকেই তোমরা তোমাদের আসল পরিচয় দিবে। তার মানে তুই ওকে ছাড়বি না, তাই তো? আমার পক্ষে এই মেয়েটাকে আমার ছেলের বউ হিসেবে পরিচয় দিতে পারবো না। আমার পক্ষে জুলিকে ত্যাগ করা অসম্ভব। এখন তোমরা যদি আমাদের না মানো ঠিক আছে, আমি কালে বাড়ি থেকে চলে যাব। এই বলে আমি রুম থেকে বেরিয়ে যাচ্ছিলাম। যাওয়ার আগে আম্মু আব্বুকে উদ্দেশ্য করে বললাম, বাইক কিনে না দেওয়ার জন্য একবার কিন্তু আমাকে হারিয়েছিলে, এবার আমাকে সত্যিই হারাবে। এরপর আমি সোজা বাইরে চলে আসলাম। আপুকে ফোন দিলাম। প্রথমবার রিং হলো কিন্তু ধরলো না। পরবর্তীতে কল দেওয়ার সাথে সাথেই আপু ফোন ধরলো। হ্যালো আপু, তুই কোথায় এখন? আর তুই কি ফ্রি আছিস? তোর সাথে অনেক কথা আছে আমার। অফিস শেষ করে বাসার দিকে আসছি। কিন্তু কেন রে, কি হয়েছে? আচ্ছা শোন, বাসায় যাওয়া লাগবে না তোর। তুই কোথায় এখন বল, আমি আসছি, এসে তোকে সব বলছি। একটু পর আপু একটা ঠিকানা দিল। আমি তাড়াতাড়ি ওখানে চলে গেলাম। আমাকে দেখে আপু বলল, কিরে তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আর একদম তো ভিজে গিয়েছিস তুই। এখানে এসে বস আর বল কি হয়েছে। আর ওইদিকে সব ঠিক আছে তো? কি আর ঠিক থাকবে, আজ শুক্রবার। তুই অফিসে কেন আসলি সেটা বল। আরে আজকে একটা মিটিং ছিল তাই। কিন্তু কেন? তা আমাকে একবার বলে যাবি না তুই? তোর এই ভুলের জন্য আব্বু আম্মু সব জেনে গেছে জানিস? কিভাবে জানলো? আর আজ তো আব্বু আম্মু নানুর বাড়ি যাওয়ার কথা। কিভাবে আবার? সকালে আমি ঘুমিয়েছিলাম, তখন দরজায় কে যেন নক করেছিল। জুলি ভাবছিল হয়তো তুই সকালের নাস্তা দিতে আসছিস। তখন যেই দরজা খুললো তখন থেকে শুরু হলো ঝগড়া। তা আব্বু আম্মু কি বলে? আর প্রথমে জুলিকে দেখে অনেক পছন্দ হয়েছে, তারপর যখন শুনলো ও বোবা তখন থেকেই শুরু হলো ঝামেলা। বোবা মেয়েকে ওনারা বউ হিসেবে পরিচয় দিতে পারবে না। কি বলিস? তাহলে তো এতক্ষণ ধরে বাসায় অনেক ঝামেলা হয়েছে। আচ্ছা বাসায় চল আগে। চল, তুই গিয়ে কিছু একটা কর, আব্বু আমাকে ম্যানেজ কর। আমি আর আপু গাড়িতে বসে তখন আপু বলল, আচ্ছা একটা অচেনা মেয়ের জন্য তুই এত কেন ভাবছিস বলবি আমাকে? এর আগেও তো আমার বান্ধবীর ছোট বোনরা তোর পিছন পিছন ঘুরতো, কই তাদের সাথে তো কোনোদিনও রিলেশন করলি না। আর আজ এই মেয়েটার জন্য এত টেনশন তোর? আমিও জানি না কেন ওকে দেখে এত মায়া হয়, কিন্তু ওকে আমি ফ্রেন্ড হিসেবে ভাবি। তোর শুধু ফাজলাম। নাম গাড়ি থেকে, বাসায় চলে আসছি। একটু পর কলিং বেল বাজাতেই আম্মু এসে দরজা খুলে দিল। আপু সোজা গিয়ে ওর রুমে চলে গেল, আর আমি এদিকে আমার রুমে চলে আসলাম। এসে দেখি জুলি এখনো মুভি দেখে যাচ্ছে। কি ব্যাপার আপনার, মন ভালো হয়েছে এখন? মাথা নেড়ে বলল, আচ্ছা আপনি সাথে করে সব কাগজ নিয়ে এসেছেন তো? তাহলে এই বুধবার আমি আপনাকে এখানকার একটা বেসরকারি ভার্সিটিতে ভর্তি করাবো। জুলি ইশারা দিয়ে বলল, এনেছি, কিন্তু আমার একটা কাজ খুব দরকার ছিল। দেখুন, আমি আপনাকে লাস্টবার বলছি, বারবার আমার সামনে কাগজের কথা বলবেন না। আমরা যখন ফ্রেন্ড, সব দায়িত্ব আমি নেব। এই বলে ওনার দিকে তাকালাম। দেখি চোখ দুটো ছলছল করছে। আপনি কাঁদছেন কেন? আমার কথা কষ্ট পেয়েছেন? আচ্ছা বাবা সরি, আমার ভুল হয়ে গেছে, আর এভাবে বলবো না। আর শুনুন, 3টা বাজতে যাচ্ছে, আপনি বসুন, আমি খাবার নিয়ে আসছি। একটু পর আমি দরজা খুলে বাইরে যাব, ঠিক তখনই আম্মু বলল, কি রে, কোথায় যাচ্ছিস রে তুই? বাইরে থেকে খাবার আনতে যাচ্ছি জুলির জন্য। একটা চর মেরে না দাঁত ফালাই দিব। খুব বড় হয়ে গেছিস না? যাও বৌমাকে ডেকে নিয়ে আসো। আব্বুর কথা শুনে সত্যি আমার খুশিতে চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। তাহলে আপু কি আব্বু আম্মুকে ম্যানেজ করেছে? আমি আর কিছু না বলে আব্বুকে গিয়ে জড়িয়ে ধরলাম। আব্বু। যাক বাবা, অবশেষে সবাই মানল জুলিকে। কিন্তু হঠাৎ ওই কথাটা মনে পড়লে অনেক খারাপ লাগে। আসলেই তো উনি আমার কেউই নয়, আমরা তো শুধু ফ্রেন্ড। আর
আমরা তো শুধু নাটক করছি। হয়তো কিছুদিন পর জুলি নিজের পায়ে দাঁড়িয়ে গেলে বোধহয় আমাকে ভুলে যাবে। সত্যি, হয়তো আমার জায়গা অন্য কেউ নিয়ে নেবে এই অধিকারটা। তখন আবার আব্বু আম্মুকে আমার ম্যানেজ করতে হবে। এইসব ভাবতে ভাবতে হঠাৎ দেখে জুলি রুমে আসলো। এসেই আমাকে ইশারা দিয়ে বলল, কি ব্যাপার, কি এত ভাবছেন? তেমন কিছুই না, আসলে আপনার কথাই ভাবছিলাম। রাতে খাবার পর থেকে তো আপনার কোনো খোঁজ নেই, তাই আপনার কথাই ভাবছিলাম। আমার কথা শুনে কি যেন ইশারায় বলল, কিন্তু কি বললো আমি বুঝতে পারলাম না। আমি বুঝতে পারছি না, দেখি খাতায় কি যেন লেখা শুরু করলো। কিছুক্ষণ পর আমার কাছে লেখাটা দিল। কথাগুলো পড়ে আমার সত্যি অনেক হাসি পাচ্ছে। আমাকে হাসতে দেখে উনি আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু তার এই চোখের চাউনি আমার কাছে অনেক আকর্ষণীয় লাগছে। মনে হচ্ছে কোনো মায়াবী পরী আমার দিকে তাকিয়ে আছে। একটু পর জুলির কাশির শব্দে বাস্তবে ফিরলাম। উনি ইশারার মাধ্যমে আমাকে বোঝাচ্ছিল। আসলে একটা কথা মনে পড়লো তো, তাই। আর একটা কথা, সকালে আম্মু আব্বুর কথায় কি আপনি কষ্ট পেয়েছেন? জুলি মাথা নেড়ে বলল, না। সত্যি বলছেন তো আপনি? এরপর খাতায় আবার কি যেন লিখতে লাগলো। লেখা শেষ হলে আবার আমার কাছে দিল। দেখুন, আপনার আব্বু আম্মু মানে আমারও আব্বু আম্মু, আর ওনারা যদি আমাকে চড়ও মারে তাও আমি কিচ্ছু মনে করব না, কারণ তারা আমার গুরুজন। ছোটবেলা থেকেই বাবা মার আদর পাইনি, কিন্তু মামা মামি আমার জন্য অনেক করেছে। আর আজ আমার নতুন আম্মু আমাকে ভাত খাইয়ে দিছে। এরপরও আপনি বলবেন আমি রাগ করে আছি নাকি? না, আসলে আমি ওভাবে বলতে চাইনি। আমি ভাবলাম হয়তো রাগ করে আছেন, তাই আর কি বললাম। আচ্ছা, একটা কথা, আপনি কোনোদিন কোনো রিলেশন করেছেন? উনি মাথা নেড়ে বললেন, না। আমি বিশ্বাস করতে পারলাম না। আমার মন বলছে আপনি আমাকে ঢপ দিচ্ছেন। আমি জানি আপনি রিলেশন করেছেন। এবার আমাকে থামতে বলে উনি ইশারা দিয়ে আমাকে বোঝাতে লাগলো, কিন্তু আমার মাথায় কিছু ঢুকছে না। আর ঢুকবে বা কিভাবে? ছোটবেলা থেকেই তো ফেল করে হাসছি। কত মারও খেয়েছি আম্মুর কাছে। এইসব ভাবতে ভাবতে দেখি উনি খাতায় লিখে খাতাটা আমার হাতে দিল। আমি জানি হয়তো আপনার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, এটাই সত্যি। আর এখনকার যুগে কেউই বিশ্বাস করতে চায় না। আর চাচাদের ওখানে ক্লাস 7 অবধি ছিলাম, আর তখন চাচি আমাকে খুব চোখে চোখে রাখতো। এরপর ক্লাস 8 থেকে মামাদের ওখানে গেলাম। মামা আমার সব কথাই রাখতো, সব ইচ্ছাই পূরণ করত। কিন্তু মামার একটাই কথা, ভদ্র হয়ে স্কুল যেতে, সেজেগুজে যাওয়া যাবে না। এরপর থেকেই আমি বোরকা পরে স্কুল যেতাম। আর এখানেই আমার বড় আপু আমাকে গার্ড দিত। আর আমি ছোট থেকে ইন্টার অবধি গার্লস স্কুল কলেজই পড়েছি, তাই প্রেম আমি কোনোদিনই করিনি। সবকিছুই তো শুনলাম, আর আপনার কথা বিশ্বাস করলাম। আচ্ছা, প্রেম না করেন নাই, কিন্তু কাউকে কি ভালো লাগতো, বা কাউকে কি মনে মনে ভালোবাসতেন? এবার আমি ওর ইশারা বুঝতে পারলাম। ইশারায় আমাকে বলল, না, সেরকম কাউকে ভালো লাগেনি, কিন্তু অনেক ছেলে আমার পিছন পিছন ঘুরতো, আর অনেক প্রেমের প্রস্তাবও পেয়েছি। কিন্তু ফ্যামিলির মান সম্মানের দিক চিন্তা করে আমি আর এই দিকে এগোইনি। আপনার যা চেহারা, যে কোনো ছেলে আপনার প্রেমে পড়ে যাবে। আমিও অলরেডি পড়ে গেছি। আমি বিড়বিড় করে বললাম। এরপর জুলি আমাকে ইশারায় বলল, আপনি কি কিছু বলছেন আমাকে? কই না তো, কি বলবো, কিছু বলিনি তো। একটু পর দেখি আপু রুমে আসলো। আমার বলল, কি ব্যাপার, আমি কি ভুল সময় চলে আসলাম? আরে না, ভুল সময় আসবে কেন? আর আমরা এমন কোনো ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কথা বলছি না যে তোর সাথে প্রবলেম হবে। বুঝলাম। জুলি তোমাকে আম্মু রুমে ডাকছে। একটু পর জুলি মাথা নিচু করে রুম থেকে চলে গেল। হয়তো আপু এসেছে, মনে হয় লজ্জা পেয়েছে, কিন্তু যাওয়ার আগে আমার দিকে তাকিয়ে একবার হাসলো। জুলি চলে যাওয়ার পর আপু আমাকে বলল, কি ব্যাপার? জুলি চলে গেছে বলে কি আমার ভাইয়ের মন খারাপ? আর আমার ট্রিট কই? তোর শুধু ফাইজলামি আর ফাইজলামি। মন খারাপ করবো কেন? আর একটুকে কি যেন, ও ট্রিট, কিসের ট্রিট দেবো তোকে? ট্রিট মানে আমি যে তোদের জন্য আব্বু আম্মুকে মিথ্যে বললাম, অনেক রিকোয়েস্ট করার পর তারপর আব্বু আম্মু তোদের মেনে নিয়েছে। এই দুপুরেই তো আমি তোকে ট্রিট দিলাম,
এখন আবার ট্রিট চাচ্ছিস কেন? তখন তো কেস সলভের আগে আমাকে খাইয়েছিস, এখন তোরা কেস সলভ করে দিলাম তাই খাওয়াবি। আর আমাকে শুধু তুই না, জুলিকেও ট্রিট দিতে হবে। আচ্ছা বাবা, সামনে শুক্রবার দিব, কিন্তু তার আগে বল আব্বু আম্মুকে কিভাবে ম্যানেজ করলি? তেমন কিছুই না, শুধু বলেছি জুলির চাচারা গুন্ডা, আর ওকে বাসা থেকে বের করে দিলে আমার ভাইয়ের ক্ষতি হবে। আরও অনেক মিথ্যে কথা যা তোকে বলে বোঝাতে পারবো না। এরপর আমি আর কিছু বললাম না। আর আপুর ফোনে কে যেন ফোন করেছে, তার সাথে কথা বলতে বলতে রুম থেকে বেরিয়ে গেল আপু। একটু পর জুলি 1 কাপ কফি নিয়ে আমার রুমে আসলো। আমার হাতে কফির মগটা দিয়ে কি যেন বলতে যাবে, তার আগেই আমার আম্মু ওকে ডাক দিল। কি আর করার, আমিও কম্পিউটারে বসে অফিসের কিছু কাজ করতে লাগলাম। এরপর রাত 10:30টার দিকে আপু খাওয়ার জন্য ডাক দিল। একটু পর আমি খাবার টেবিলে গিয়ে দেখি সবাই আমার জন্য অপেক্ষা করছে। আজ আমার পছন্দের খাবার রান্না হয়েছে। আমি তাড়াতাড়ি হাত ধুয়ে খেতে বসলাম। যেই 1 নকলা মুখে নিয়েছি সেই আমার বমি চলে আসলো। এরপর আম্মুকে উদ্দেশ্য করে বললাম, কি রান্না করেছো আম্মু? নুন হয়নি, ঝাল হয়নি। কে রান্না করেছে এটা? তোর বউ জুলি। কিরে, এবার কথা বলছিস না কেন? না না না, ভালোই হয়েছে। খাবার গরম ছিল বলে টেস্ট লাগছিল না, এখন ঠিক আছে। আমার কথা শুনে আব্বু আমার দুজনই হাসছে। এরপর আমি আর কিছু বললাম না, মনে মনে ভাবতে লাগলাম হয়তো জুলি আমার কথায় কষ্ট পেয়েছে। তারপর রাতের খাবার খেয়ে রুমে এসে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে লাগলাম। জুলি যে কখন রুমে এসছে খেয়ালই করিনি। একটু পর উনি আমার হাতে একটা কাগজ দিল। আমি জানি রান্না ভালো হয়নি, আজই আমি প্রথম রান্না করলাম, এরপর থেকে আরও ভালো করার চেষ্টা করব। কিন্তু একটা কথা তখন বলতে চাইছিলাম, আপনি কখনো রিলেশন করেছেন, কিংবা আপনার কাউকে ভালো লাগে নাকি? না, আমিও আপনার মতো কখনো রিলেশন করিনি, কিন্তু একজনকে ভালো লাগে। কে? আপনাকে, মানে ফ্রেন্ড হিসাবে। কথাটা শুনে জুলির মুখটা কালো হয়ে গেল। একটু পর বিছানায় বসা থেকে শুয়ে উনি ঘুমিয়ে পড়ল অন্যদিকে মুখ করে। আর আমি এসে সোফায় শুয়ে পড়লাম। আর মনে মনে ভাবতে লাগলাম, উনি কি আমাকে খারাপ ভাবলো নাকি? এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই। সকালে জুলির গোঙানির শব্দে ঘুম ভেঙে গেল। আমি তাড়াতাড়ি উঠে দেখি উনি ব্লাউজ আর অর্ধেক শাড়ি পরে আর টাওয়ালে জড়িয়ে আছে। আমার হাতে একটা কাগজ দিয়ে মুখ অন্যদিকে করে দাঁড়িয়ে আছে। ওনাকে এই অবস্থা দেখে আমার অনেক লজ্জা লাগছে। আমি কাগজটা পড়তে শুরু করলাম। এই যে শুনুন, আমার দিকে ভুলেও তাকাবেন না কিন্তু, আমি শাড়ি পরতে পারি না। আর কাল রাতে আম্মু বলল এখন থেকে শাড়ি পরতে, কিন্তু আমি এখন কিভাবে পরবো বলুন? আম্মুকে ডাকতাম, কিন্তু তারা সবাই এখনো ঘুমিয়ে আছে। আর আপু, আপনি একটু আপুকে ডেকে দিন না। কথাগুলো পড়ে আমার অনেক হাসি পাচ্ছে। এত বড় মেয়ে অথচ শাড়ি পরতে পারে না। একটু পর ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল 7টা বাজে। এত সকালে আপু বা আম্মুকে ডাকবো কিনা ভাবছি। আচ্ছা, এত সকালে কি ওনাদের ডাকা ঠিক হবে? আপনি একটু নিজে চেষ্টা করুন না, আমি রুম থেকে বেরিয়ে যাচ্ছি। আর শাড়ি পরা কি এমন কঠিন কাজ? একটু চেষ্টা করুন, ঠিকই পারবেন। আমার কথা শুনে উনি আমার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে আর রাগে দাঁত কটমট করে ইশারায় বলল, আপনি মনে হচ্ছে খুব পারেন, তাই এতই যখন পারেন তাহলে পরিয়ে দিন, কিন্তু একটা শর্ত আছে, আপনার চোখ বন্ধ করে পরিয়ে দিবেন। আজব মেয়ে তো, আমি চোখ বন্ধ করে কিভাবে পড়াবো? এরপর উনি ইশারায় বললেন, দেখুন, আমি শুধু কুচি দিতে পারি না, আপনি ওটা কিভাবে করতে হয় দেখিয়ে দিন। আমি একটু পর ফ্লোরের দিকে তাকিয়ে একটা একটা পার্ট করে শাড়ির কুচি ভাঁজ করে ওনার হাতে ধরিয়ে দিলাম। এরপর আমি সোজা বাথরুমে চলে গেলাম। এই প্রথম আমি কোনো মেয়ের এত কাছাকাছি আসলাম। একটু পর আমি রুমে এসে দেখি ওনার শাড়ি পরা কমপ্লিট হয়ে গেছে। উনি আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। ভেজা চুলে অনেক সুন্দর লাগছে ওনাকে। তারপর ফ্যানের বাতাসে জুলির চুল থেকে একটা মিষ্টি সুগন্ধ আসছে, যা আমাকে আরো বেশি আকৃষ্ট করে তুলছে। আমি একভাবে তাকিয়ে আছি বলে জুলি কিছুটা বিরক্ত মাখা মুখ নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। উনি বেরিয়ে যাওয়ার পর আমার নিজের কাছে অনেক খারাপ লাগতে লাগলো। কেন যে আমি ওনার দিকে এভাবে তাকিয়ে থাকতে লাগলাম? হয়তো উনি আমাকে খারাপ ভাবলো। না, এবার থেকে আমি আর এইভাবে তাকিয়ে থাকবো না। উনি হয়তো আমাকে ফ্রেন্ডই ভাবে। আমি বারবার ওনাকে নিয়ে একটু বেশি বেশি ভাবছি।
আমি আর কিছু না ভেবে একটু পর গোসল শেষ করে রেডি হয়ে অফিসের দিকে যাব। ঠিক তখনই জুলি দরজার সামনে এসে দাঁড়ালো। ওনার হাতে পরোটা আর ডিম ভাজা। তাহলে উনি আমার জন্য নাস্তা বানাতে গিয়েছিল। এরপর উনি আমার হাতে প্লেটটা দিয়ে বলল, খেয়ে নিন, আর এবার থেকে না খেয়ে অফিসে যাবেন না। আচ্ছা, আমি যে প্রতিদিন না খেয়ে অফিসে যাই সেটা আপনাকে কে বললো? আমু না আপু? সত্যি করে বলুন তো, কে? আম্মু। আপনি খেয়েছেন সকালে? জুলি মাথা নেড়ে না উত্তর দিলেন। কেন, আপনি খাননি কেন এখনো? এখন না, সবাই ঘুম থেকে উঠুন তারপর। বুঝলাম। আচ্ছা জুলি, আপনি কি বাসায় এভাবে ইশারায় কথা বলতেন না খাতায় লিখতেন? উনি মাথা নেড়ে বলল, দুইভাবেই। আরো আমাকে ঘড়ির দিকে তাকাতে বলল। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টা বাজে, আর 30 মিনিটের মধ্যে অফিসে যেতে হবে। আমি তাড়াতাড়ি হাত ধুয়ে বেরিয়ে পড়লাম। সিঁড়ি থেকে নেমে গাড়িতে যখন উঠতে যাব, ঠিক তখনই উনি তাড়াতাড়ি সিঁড়ি থেকে নেমে আমার হাতে একটা বাক্স দিল, আর সাথে একটা কাগজ দিল। আমি কাগজটা খুললাম। দুপুরের খাবার এই টিফিন বক্সে আছে, সময় করে খেয়ে নেবেন আর সাবধানে যাবেন। বাই। আপনি এতটুকু সময়ের মধ্যে রান্না কিভাবে করলেন? পরে এক সময় বলবো, এখন আপনার দেরি হয়ে যাচ্ছে অফিসের। এখন যান, তাড়াতাড়ি আসবেন। বাই। এরপর আর আমিও কোনো কথা না বলে সোজা অফিসের দিকে রওনা দিলাম। এরপর আমি অফিসে এসে অফিসের কাজ করতে লাগলাম, কিন্তু মন পড়ে আছে জুলির কাছে। এখন বুঝলাম ভালো লাগাটা কি জিনিস। এরপর এইসব চিন্তা মাথা থেকে বের করে দিয়ে কাজে মন দিলাম। এরপর কাজ শেষ করে লাঞ্চ টাইমে জুলির দেওয়া টিফিন বক্স খুলে দেখি আমার পছন্দের আইটেম। আমি তাড়াতাড়ি হাত দিয়ে খাবারটা যখনই মুখে দেবো, তখনই জুলির কথা আবার মনে পড়লো। উনি খেয়েছে কি? আপুকে একটা কল দিই। আপুকে কল দেওয়ার সাথে সাথে আপু ফোনটা ধরলো। হ্যালো আপু। বল, কি হয়েছে? তেমন কিছুই না, আসলে জুলি কি করছে, আরো দুপুরে খাবার খেয়েছে। বাহ, তুই তো দেখি ওকে নিয়ে অনেক ভাবছিস। তুই ওকে ভালোবেসে ফেলেছিস, আমি জানি, কিন্তু এইভাবে মনের কথা লুকিয়ে না রেখে গিয়ে বলে দে। তোর শুধু আমার সাথে ফাইজলামি করা ছাড়া কি আর কোনো কাজ নেই? ও কি খেয়েছে নাকি সেটা বল। খেয়েছে। প্রথমে না করছিল, বলছিল তুই আসলে খাবে, তারপর আব্বু রাগ করবে দেখে খেয়ে নিয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন ফোন রাখ, আর আমি তাড়াতাড়ি আসছি। তা তো বটেই, এখন তোমার জুলি আছে, এখন তো তাড়াতাড়ি বাসায় আসবাই। আর আগে তো রাত 12টা বাজলেও তোর খবর থাকতো না। বাজে কথা কম বল, ফোন রাখ এখন। এটুকু বলে ফোনটা কেটে দিলাম। তারপর দুপুরের খাবারটা খেয়ে একটু রেস্ট নিয়ে আবার কাজে মন দিলাম। রাত 8টার দিকে অফিস শেষ হলো। আমি বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি, ড্রাইভ করছি, আর ভাবছি এই কয়েকদিনে জুলির প্রতি আমি অনেকটা দুর্বল হয়ে পড়েছি। একটু পর জ্যামে আটকে গেলাম। পাশ দিয়ে একটা হকার ছেলে গোলাপ ফুলের ডিজাইনের প্লাস্টিকের খোপার কাটা ক্লিপ নিয়ে যাচ্ছে। ওর কাছ থেকে কিছু ক্লিপ আর খোপার কাটা কিনে ওগুলো মূল্য পরিশোধ করে আবার ড্রাইভ করা শুরু করলাম। আর এদিকে পাশের ফ্ল্যাটের আন্টি ভাবিরা জুলিকে বাসায় দেখতে আসছে। একটু পর জুলি সবার জন্য চা বানাতে গেল। এরপর একে একে সমালোচনা শুরু করে দিল। তা সুমনের আম্মা, বউ তো লাখে একটা, মাশাল্লাহ চেহারা, কিন্তু ভদ্রতাকে জানে না নাকি? আমাদের হাত দেখে সালাম দিল, মুখে একবারও বলল না। দেখেছেন আম্মু, আপনি এত করে এতগুলো প্রশ্ন করলেন, নাম কি, কিসে পড়ো, অথচ বোবার মতো দাঁড়িয়ে আছে। আন্টি, সুমনের বউ কি বোবা? বোবা। ওর নাম সালমা আক্তার জুলি, এবার অনার্সে পড়তে হবে, কিন্তু অনেক লক্ষ্যে একটা মেয়ে। এরপর সবাই মিলে অট্ট হাসিতে মেতে উঠল, আর জুলিকে উদ্দেশ্য করে বিভিন্ন বিবৃতিমূলক কথা বলল। তাহলে সুমন একটা বোবা মেয়েকে বিয়ে করলো, সমাজে মুখ দেখাবে কিভাবে? আপনারাও বা মানলেন কিভাবে বউ হিসাবে? পরিচয় দিতে পারবেন তো? এভাবে বলছি কেন বৌমা? আর পরিচয়ের কথা বললে না, তোমরা না পারলেও আমাদের বউকে ঠিকই আমরা পরিচয় দিতে পারবো। এরই মধ্যে জুলি সবার জন্য চা বানিয়ে এলো। এক এক করে সবার হাতে চা দিতে লাগলো, আর সবাই চা ফিরিয়ে দিল। আর একজন বলল, এই বোবা মেয়ের হাতের চা খাবার থেকে না খাওয়াই ভালো। সুমনের আম্মা, আসি গো। কথাটা শুনে জুলির চোখ দিয়ে পানি পড়ে গেল। কোনো মতে চায়ের কাপগুলো টি টেবিলে রেখে সোজা রুমে এসে দরজা বন্ধ করে দিয়ে কান্না করতে লাগলো।
রাত 9টার দিকে আমি বাসায় এসে কলিং বেল বাজাতেই আপু এসে দরজা খুলে দিল। কিন্তু আপুর মুখটা কেমন জানি কালো কালো দেখাচ্ছে। আমি ভাবলাম হয়তো দুলাভাইয়ের সাথে ঝগড়া করেছে। আমি সেদিকে কান্না দিয়ে আমার রুমে চলে আসলাম, কিন্তু এসে দেখি দরজা দেওয়া। আমি একটু ধাক্কা দেওয়ায় দরজা খুলে গেল। দেখি উনি বিছানায় শুয়ে আছেন। আমি ওনাকে ডাকতে গেলাম, কিন্তু তার আগেই উনি আমার দিকে একটা কাগজ ছুঁড়ে দিল। কাগজটিতে লেখা ছিল, দেখুন, আমার এখন একটু ভালো লাগছে না। আমি কারোর সাথে এখন কথা বলতে পারবো না, আর রাতে খেতেও পারবো না। আমাকে মাফ করে দিন, আর আমাকে একটু একা থাকতে দিন। জুলির এমন ব্যবহারে সত্যি আমার খুব খারাপ লাগছে। আমার মনে একটু সন্দেহ হচ্ছে ওকে কি কেউ কিছু বলেছে নাকি। আমি সোজা আপুর রুমে চলে গেলাম। এই আপু, জুলির কি হয়েছে রে? দেখলাম মন খারাপ। কি হয়েছে আমাকে একটু খুলে বলতো। এরপর আপু আমাকে সব খুলে বলল। কথাগুলো শুনে আমার মেজাজটা পুরো খারাপ হয়ে গেল। আচ্ছা, ওকে যখন এত কিছু বলছিল তোরাও কি বোবা হয়ে গেছিলিস নাকি? ভাই আমার বলছি, কিন্তু ঠ্যাস মারা লোকের তো অভাব নেই। তুই একটু ওর কাছে যা, মেয়েটা আজ অনেক কষ্ট পেয়েছে। একটু পর আমি আবার রুমে চলে আসলাম। অনেক রকম চেষ্টা করে জুলির সাথে কথা বলতে পারলাম না। এক পর্যায়ে না খেয়ে ঘুমিয়ে পড়লাম, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। বারবার ওর কষ্টমাখা মুখ চোখের সামনে ভেসে উঠছে। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই। পরের দিন সকালে অ্যালার্মের শব্দে ঘুমটা ভেঙে গেল, কিন্তু আজ উঠে দেখি উনি এখনো উঠেননি। আমি আর ডাক দিলাম না। অফিসে দেরি হয়ে যাচ্ছে বলে ওনার জন্য একটা চিরকুট লিখে মাথার পাশে রেখে অফিসে চলে গেলাম। এরপর অফিসে এসে একটু কাজ করে আবার সব কাজ বন্ধ করে দিলাম। জুলির জন্য অনেক খারাপ লাগছে। আমাদের সমাজ যে এতটা নোংরা কি আর বলবো। এরা শুধু চেহারাই বোঝে, একটা মেয়ের মন না। একটু পর ভাবলাম জুলি যদি কথা বলতে পারতো তাহলে অনেক ভালো লাগতো। কিন্তু এমন কোনো ডাক্তার আছে কি যে একটা বোবা মানুষকে ঠিক করে দিতে পারবে? এইসব ভাবতে ভাবতে দেখি আম্মুর ফোন। আমি সাথে সাথে ফোনটা রিসিভ করলাম। ওপাশ থেকে আম্মু বলল, হ্যালো সুমন, কোথায় রে তুই এখন? বাসায় আসতে কি দেরি হবে তোর? আম্মু একটু দেরি হবে, কিন্তু কেন? দেখ না বাবা, কাল রাত থেকে মেয়েটা না খেয়ে বসে আছে। তুই একটু বোঝালে হয়তো খাবে। না আম্মু, কাউকে কিছু করা লাগবে না, ও নিজেই উঠে খাবে আজকে। তুই এতটা শির হয়ে কিভাবে বলছিস? না আম্মু, আমার মন বলছে ও আর একটু পরে উঠে সবার সামনে আসবে আর ভাতও খাবে। এখন আমি রাখছি, আর যদি না খায় আমি বাসায় এসে দেখছি। এই বলে আমি ফোনটা কেটে দিলাম। আর এইদিকে পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। হঠাৎ কাল রাতের কথা মনে পড়লো জুলির। সুমনকেও রুমে দেখছি না। কাল রাতে আমার ব্যবহারে মনে হয় উনি অনেক কষ্ট পেয়েছেন। না, এরকম করা ঠিক হলো না। কাল রাতে উনি আমার সাথে অনেক কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু আমি বারবার ওনাকে ফিরিয়ে দিচ্ছি। এখন নিজের কাছে অনেক খারাপ লাগছে। না, আজ রাতে ওনাকে সরি বলতে হবে। এই বলে বিছানা থেকে উঠতে যাবে, ঠিক তখনই খাটের পাশে রাখা টেবিলের দিকে নজর গেল জুলির। ওখানে কিছু খোপার কাটা ক্লিপ রাখা, আর তার পাশে একটা চিরকুট। একটু পর হাত বাড়িয়ে চিরকুটটা হাতে নিল, তারপর খুলল। জানি হয়তো কালকে আন্টিদের ব্যবহারে আপনার অনেক খারাপ লেগেছে, কিন্তু বিশ্বাস করেন আপনার যতটুকু কষ্ট লেগেছে ঠিক তেমনই আমারও লেগেছে। অফিস থেকে বাসায় এসে শুধু আপনার সাথেই একটু কথা বলি, কিন্তু কাল আপনি নিজেই আমাকে ফিরিয়ে দিলেন। এর জন্য আমি একটু কষ্ট পাইনি। আপনার জায়গায় যে কেউ থাকলে এমনটাই করতো, ইভেন আমি থাকলেও। আপনি কাল থেকে কিচ্ছু খাননি, প্লিজ খেয়ে নিন। আর আপনার জন্য টেবিলে কিছু খোপার কাটা ক্লিপ আছে, খোলা চুলে এগুলো পরলে আপনাকে আরো সুন্দর লাগবে। উনি আমার জন্য এত কিছু ভাবেন, তাহলে উনি কি আমাকে ভালোবাসেন? না না, আমি হয়তো ভুল ভাবছি। আর উনি তো সেদিন আমাকে বলল যে উনি শুধু আমাকে ফ্রেন্ড ভাবেন। একটু পর জুলি উঠে গোসল শেষ করে আবার কথা মতো সাজুগুজু করলো। তারপর রুম থেকে বেরিয়ে রান্নাঘরে চলে গেল। গিয়ে দেখে আম্মু সবজি কাটছে। ওনাকে দেখে আম্মু সবজি কাটা বাদ দিয়ে বলল, আমার বউটাকে তো অসম্ভব সুন্দর লাগছে। আম্মুর কথা শুনে জুলির মুখ লজ্জায় লাল হয়ে গেল। একটু পর উনি ইশারায় বলল, আম্মু, আমি সবজিগুলো কেটে দিই। এই একদম না, কাল রাতে তুমি কিছুই খাওনি। এভাবে না খেয়ে থাকলে শরীর খারাপ হবে তো। চুপচাপ এখানে গিয়ে বসো, আমি তোমার খাবার বেড়ে যাচ্ছি।
এরপর আর জুলি কোনো কথা না বলে টেবিল থেকে একটা চেয়ার টেনে বসলো। একটু পর আম্মু ভাতের প্লেট এনে জুলিকে খাইয়ে দিল। এরপর আম্মুকে ইশারায় বলল, উনি খেয়েছেন? 2-3 বার ইশারা করে বলার পর আম্মু বুঝলো। তারপর বলল, ওর কথা বাদ দাও, ও তো ওর ঠিকই আছে নাকি কোনো কিছু? কাল রাত থেকে না খেয়ে আছে, সকালে এত করে বললাম খেয়ে যেতে, কিন্তু রাগ করে চলে গেল। এরপর জুলি অর্ধেক খেয়ে সোজা রুমে চলে আসলো। তারপর একটা কাগজ নিয়ে রান্নাঘরে গেল। ওকে দেখে আম্মু বলল, কি ব্যাপার আম্মু, এইভাবে অর্ধেক খাবার খেয়ে দৌড় মারলে কেন? এরপর জুলি খাতায় লিখে বলল, আসলে আম্মু একটু পেট ব্যথা করছে, তাই সুমন আসলে একেবারে খাবো। বুঝতে পারছি, কোনো ব্যথা হচ্ছে, এ হচ্ছে মনের ব্যথা। তারপর জুলি আর কিছু না বলে রান্নাঘর থেকে চলে গেল। আর মনে মনে অনুতপ্ত হতে থাকলো আমার জন্য উনি না খেয়ে অফিসে চলে গেল। এরপর সবাই বাসায় এসে এক এক করে দুপুরের খাবার খেয়ে নিল, কিন্তু জুলি বারান্দায় দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করছে। আবার রুমে গিয়ে এই পাশ থেকে ওই পাশে পাচারি করে বেড়াচ্ছে। এভাবে সন্ধ্যা 7টা বেজে গেল। ঠিক তখনই কলিং বেলে কে যেন চাপ দিল। জুলি দৌড়ে গিয়ে দরজা খুললো, কিন্তু দরজা খোলার পর যা দেখলো তার জন্য সে মোটেও উপস্থিত ছিল না। কারণ কালকে যারা জুলিকে অপমান করেছে তারা আজকেও এখানে এসেছে। জুলি ওনাদের ইশারায় ভেতরে আসতে বলল। জুলি, কে এসেছে রে? আমরা আন্টি, আপনার বৌমাকে আর একটু দেখতে ইচ্ছে হলো তাই চলে আসলাম, আর একটু গল্প করতেও ইচ্ছে হচ্ছে তাই। ওনাদের দেখে আম্মুর আরো মেজাজ খারাপ হয়ে গেল। তারপর আম্মু শুনিয়ে শুনিয়ে বলল, কেন গো, কাল তো অনেক কথা বললে, আবার আজকে ওকে দেখতে ইচ্ছে হচ্ছে কেন? এরপর ভাবি কি যেন বলতে যাবে, ঠিক তখনই আমি কলিং বেল চাপ দিলাম। এবার জুলি বুঝলো এটা আমি। এরপর জুলি দৌড়ে গিয়ে দরজা খুললো। ঠিক তখনই আন্টি বলল, বাবা, বোবা হলে কি হয়েছে, সাজুগুজু আছে আবার। সাজুগুজু তো করবেই, যতই হোক সুমনের বোবা বউ, সুমনের জন্যই তো সাজবে। কথাটা শুনে আমার মেজাজ প্রচন্ড খারাপ হয়ে গেল। আমি তাড়াতাড়ি করে বসার রুমে গেলাম। তারপর বললাম, আচ্ছা আন্টি, আপনি যে প্রতিদিন আমার বাসায় এসে আমার বউকে বোবা বলছেন, আবার আমার বউ সম্পর্কে সমালোচনা করছেন। আচ্ছা, আমার বাবা মা না আমার বউকে পরিচয় দিতে পারছে না, কিন্তু আপনারা তো খুব পারছেন। আপনার ছেলের বউকে পরিচয় দিতে, তাই না? মানে কি বলতে চাচ্ছ তুমি? আমি যেটা বলছি সেটা আপনি ঠিকই বুঝতে পারছেন। আপনার ছেলে তো খুব ভালো, তাই না? এত ভালো যে অনেক মেয়ের জীবন নষ্ট করেছে। একবার এমন ভাবে ফেসেছে যে আর উঠতে পারলো না। সুমন, কি বলতে চাচ্ছ তুমি? বলতে চাচ্ছি যে আপনার এই স্বামী একটা লম্পট। সুমন, মুখ সামলে কথা বলবে কিন্তু। তাই নাকি? তাহলে আপনি আপনার বর্তমান স্বামীর নামে 1 বছর আগে থানায় রিপোর্ট করেছিলেন কেন? কারণ আপনার স্বামী আপনাকে ভোগ করে ছেড়ে দিয়েছিল, আর পরিশেষে যখন সবাই জেনে যাবে সেই ভয়ে তখন বিয়ে করে নিলেন। আর 1 মাস পর বললেন বাবু হবে। আসলে কি এই পিচ্ছিটা বৈধ নাকি অবৈধ? এ কি শুনছি ভাবি, সব কি সত্যি নাকি? সবাই নিশ্চয়। আরে আম্মু, ওদের কাছে কি শুনবে? ওদের কি বলার মুখ আছে আদৌ? এরপর ওনারা আর কথা না বলে চুপচাপ বাসা থেকে বেরিয়ে গেল। তারপর আমি দরজা লাগিয়ে রুমে চলে আসলাম। এসে দেখি জুলি আমার সামনে দাঁড়িয়ে আছে। ওনাকে আজ অপরূপ লাগছে, আর আমার দেওয়া ওই গিফটগুলো পড়েছে। বাহ, আপনাকে আজ অনেক সুন্দর লাগছে। আমার কথা শুনে জুলি হাসলো। তারপর ইশারায় বলল, থামুন। যান, ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার দিচ্ছি। এরপর উনি আমাকে জোর করে ঠেলতে ঠেলতে বাথরুমে পাঠিয়ে দিল। তারপর আমি ফ্রেশ হয়ে রুমে আসলাম। একটু পর জুলি রুমে ভাতের প্লেট নিয়ে এসে বলল, খেয়ে নিন। আপনি খেয়েছেন? উনি মাথা নেড়ে না উত্তর দিল। এরপর আমি বললাম, এদিকে আসুন। তারপর জুলিকে খাইয়ে দিলাম। উনি প্রথম না করছিল, পরে যখন বললাম আমিও খাবো না, তারপর উনি খেয়ে নিল। এরপর রাতের খাওয়া শেষ করে আমি ল্যাপটপে বসে অফিসের কাজ করছিলাম। একটু পর জুলি 2 মগ কফি নিয়ে এসে আমার হাতে 1 মগ দিল। আরে, আপনি কিভাবে জানেন আমি যে এই টাইমে প্রতিদিন কফি খাই? এরপর উনি একটা কাগজ আমার হাতে দিল। একভাবে জানলাম, কিন্তু আমার জন্য আপনি সন্ধ্যায় আন্টিদের সাথে খারাপ ব্যবহার করলেন কেন? ওনারা তো আপনার কথা অনেক কষ্ট পেয়েছেন। ঠিকই বলেছি। কুত্তার জাতকে বেশি লাই দিতে নেই, দিলে আরো পেয়ে বসবে। নিজের বৌমা চরিত্রহীন আর
আপনাকে আজে বাজে কথা বলেছে, তাই তো? আমার মাথা গরম হয়ে গেছে। আচ্ছা, আপনি কেমন ধরনের ছেলে পছন্দ করেন? আমার কথা শুনে জুলি একটু নেড়ে চেড়ে বসলো। তারপর উনি ইশারায় বলল, হঠাৎ এই প্রশ্ন কেন? আরে এমনি বলছি, বলুন না। জুলি মাথা নিচু করে বসে আছে, মনে হয় লজ্জা পেয়েছে। আমি আবার বললাম, কি হলো বলুন। আমার কথা শুনে ইশারায় আমাকে বলতে যাচ্ছিল, কিন্তু আমি কিছুই বুঝছি না। এরপর উনি খাতায় কি যেন লিখতে বসলেন। লেখা শেষ হলে কাগজটা আমার হাতে দিল। তাতে লেখা ছিল, এমন একটা ছেলে যে আমার কষ্টগুলো বোঝার চেষ্টা করবে আমি না বলার আগেই। আমার পছন্দের জিনিস যেগুলো আমি পছন্দ করি সেগুলো সবসময় কিনে এনে দেবে আমায়। এমন একটা ছেলে যে কোনোদিন স্মোক বা ড্রিঙ্ক করবে না, বড়দের রেসপেক্ট করবে আর আমাকে অনেক ভালোবাসবে। আর সত্যি কথা বলতে আপনার মতো একটা ছেলে আমার জীবনে চাই। জুলির কথাগুলো পড়ে আমার সত্যি অনেক হাসি পাচ্ছে। আমাকে এমনভাবে হাসতে দেখে উনি ইশারার মাধ্যমে বলল, আপনি এভাবে হাসছেন কেন? আপনার কথা শুনে। তা আপনার কেন মনে হলো আমার মতো ছেলে চাই? আমার মতো কি এমন দেখলেন? আমি আপনাকে যত দিন ধরে দেখছি, চিনেছি, আমার মনে হয় আপনার মধ্যে এই সকল গুণগুলো আছে, তাই। থাক, হাত দাহব দিতে হবে না। আচ্ছা, তখন তো খাতায় লিখলেন আপনার পছন্দের জিনিসগুলো। তা আপনার পছন্দের জিনিস কোনগুলো? এরপর আমাকে ইশারায় বোঝাতে যাচ্ছিল। তারপর আবার কিভাবে খাতা লেখা শুরু করলো। কিছুক্ষণ লেখার পর খাতাটা আবার আমায় দিল। আমার ইচ্ছা খুবই সাধারণ। আমি কোনো ডায়মন্ড রিং বা দামি শাড়ি চাই না। একজোড়া কাচের চুড়ির সাথে একজোড়া ম্যাচিং করা কানের দুল। আর আপনি যেগুলো কাল আমার জন্য নিয়ে এসেছেন ওই রকম জিনিসগুলো। আর কোনো এক বর্ষার দিনে কদম ফুলের খোপা। বুঝলাম। কি বুঝলেন আপনি? পরে বলবো, এখন অনেক রাত হলো, ঘুমিয়ে পড়েন। কাল সকালে কথা হবে। আর কাল আপনাকে নিয়ে ভার্সিটিতে যাব, রেডি হয়ে থাকবেন। শুভরাত্রি। এই বলে আমি সোফায় গিয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে দেখি উনি এখনো ঘুমিয়ে আছেন। কিন্তু আমি তো কাল রাতেই বললাম ওনাকে নিয়ে ভার্সিটি যাব। ডাক দেব কি জুলিকে? না থাক, হয়তো শরীর খারাপ লাগছে তাই শুয়ে আছে। এদিকে আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, কি করব বুঝতে পারছি না। এক পর্যায়ে জুলিকে ডাক দিলাম, কিন্তু ওই পাশ থেকে কোনো রেসপন্স আসলো না। আমি আবার ওনাকে ডাক দিলাম, এই যে শুনছেন 8:30 বাজতে যাচ্ছে, উঠবেন না? আজ তো আমার সাথে আপনার ভার্সিটি যাওয়ার কথা। কি ব্যাপার, উনি তো এমন না, একবারে বেশি ডাক দেওয়া লাগে না। তাহলে আজ কি হলো ওনার? শরীর খারাপ নাকি ওনার? কাছে গিয়ে দেখবো? না, উনি হয়তো আমাকে খারাপ ভাববে। না থাক, আজ না, কালই জুলিকে নিয়ে বেরোবো। একটু পর আমি অফিসে চলে আসলাম। আজ অনেক কাজ অফিসে, তাই এসেই কাজে বসে পড়লাম। সকালে মিটিংয়ে প্রেজেন্টেশনের পরে আমার কেবিনে এসে বসে আছি। একটু পর হঠাৎ জুলির কথা মনে পড়ল। একটু পর মোবাইল বের করে আম্মুকে ফোন দিতে যাব, ঠিক তখনই দেখি মোবাইলে 10টা মিস কল। তাহলে আমি যখন মিটিংয়ে ছিলাম তখন মনে হয় আম্মু কল দিয়েছিল। আমি তাড়াতাড়ি কল ব্যাক করলাম। একটু পর আম্মু ফোন রিসিভ করে রাগী গলায় বলল, এই মোবাইল রেখে কই থাকিস রে তুই? কতবার ফোন দিচ্ছি তোকে। আম্মু, আমি মিটিংয়ে ছিলাম তাই ফোনটা সাইলেন্ট করা ছিল। কিন্তু কি হয়েছে? তোর কি কোনো আক্কেল নেই নাকি? মেয়েটার গা যে জ্বরে পুড়ে যাচ্ছে, আর তুই সকালে আমাদের কিছু না বলে ওইভাবে এই ফেলে চলে গেলে তোর কবে বুদ্ধি শুদ্ধি হবে রে? আম্মু, আজ অফিসের চাপের জন্য খেয়াল করিনি। এখন কি অবস্থা জুলির? জ্বর কমেছে কি? তা খেয়াল করবি কেন? এখন একটু কম, আমি পাশে বসে জল পট্টি দিচ্ছি। আর পারলে আসার সময় ফার্মেসি থেকে জ্বরের ওষুধ নিয়ে আসিস, বাসায় ওষুধ ফুরিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি আসছি। এবারে ফোনটা কেটে দিলাম। ধুর, আমার নিজের দোষের জন্য আজ এই হাল হলো। আজ কেন যে সকালে জুলিকে একা রেখে চলে আসলাম? না, আজ তাড়াতাড়ি কাজ শেষ করে বাসায় যেতে হবে। এরপর আবার কাজে মন দিলাম। রাত 9টার দিকে অফিস শেষ হলো। তাড়াতাড়ি বাসার দিকে রওনা দিলাম। আসার সময় রাস্তার পাশে একটা ফার্মেসির দোকান থেকে ওষুধ কিনে নিলাম। বাসায় আসতে আসতে 10টা বেজে গেল। এরপর বাসায় এসে কলিং বেল বাজাতেই আপু এসে দরজা খুলে দিল। এরপর আমি এসে সোজা রুমে চলে আসলাম। এসে দেখি উনি এখনো শুয়ে আছে। আমি আর ডাকলাম না, একটু ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে রুমে এসে দেখি উনি বসে আছে। কি ব্যাপার, আপনি উঠে বসেছেন কেন? আপনার তো শরীর খারাপ, যান শুয়ে থাকুন।
ভালো লাগছে না। আর আপনি কখন আসলেন? এই তো একটু আগে। কিন্তু আপনার শরীরের কি অবস্থা এখন? আর এই জ্বরটা কিভাবে বাঁধলেন আপনি? একটু ভালো। খেয়েছেন আপনি? না, খাইনি। কিন্তু কেন বলুন তো? তেমন কিছু না, খেয়ে আসুন তারপর বলছি। এরপর আমি কিছু বলতে যাব, তার আগে উনি হাত দিয়ে আমাকে থামতে বলল আর গিয়ে খেয়ে আসতে বলল। কি আর করা, আমিও বাধ্য ছেলের মতো খেতে চলে গেলাম। একটু পর খাওয়া শেষ করে রুমে চলে আসলাম। আসার পর উনি আমার হাতে একটা কাগজ ধরিয়ে দিলেন। আসলে গতকাল একটু দেরি করে গোসল করেছিলাম তাই। কিন্তু আপনার বাসায় আসতে আজ তো দেরি হলো কেন? আজ কি কাজ ছিল অনেক? ঠিকই ধরেছেন, আজ অফিসে অনেক কাজ ছিল, তাই আসতে একটু দেরি হলো। আর এবার থেকে অন টাইমে গোসল করবেন না। জুলি মাথা নেড়ে বললেন, ঠিক আছে। এরই মধ্যে দেখি আম্মু খাবার নিয়ে রুমে আসলো। আমিও একটু পর উঠে গিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছি। আম্মু জুলিকে খাইয়ে দেওয়ার পর আমি রুমে এসে ঘড়িতে তাকিয়ে দেখি 11টা বাজতে চলেছে। একটু পর আমি ওনাকে ওষুধ খাইয়ে দিলাম। আজ আমার শরীরটা ভালো না, তাই আমিও গিয়ে সোফায় শুয়ে পড়লাম। মুহূর্তের মধ্যে চোখে ঘুম চলে আসলো, কিন্তু মাঝরাতে গোঙানির শব্দে ঘুমটা ভেঙে গেল। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি তাড়াতাড়ি উঠে রুমের লাইট জ্বালিয়ে দেখি জুলি শীতে কাঁপছে আর ওনার শরীর থেকে চাদরটা সরে গেছে। আমি কাছে গিয়ে চাদরটা নিয়ে ওনার শরীরে জড়িয়ে দিলাম, কিন্তু একটু পর উনি আমার হাত শক্ত করে চাদরের সাথে চেপে ধরল আর বারবার গোঙানির আওয়াজ ওনার মুখ থেকে বের হচ্ছে। আমি অনেক ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু উনি চাদরের সাথে আমাকে শক্ত করে চেপে ধরেছেন। এই অবস্থায় ওনাকে ফেলে রেখে সোফায় গিয়ে শুয়ে থাকাটা ঠিক হবে না, তাই বাধ্য হয়ে ফ্লোরে বসে খাটের উপর মাথা রেখে শুয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম ভাঙলে দেখলাম জুলি এখন আমার হাত চেপে ধরেই আছে। আমি ওনার কপালে হাত দিয়ে দেখলাম এখন জ্বর নেই একদম। আমার হাতের ছোঁয়া পেয়ে জুলি চোখ মুনে তাকায়। এখন কেমন বোধ করছেন? উনি উঠে বসে ইশারায় বলল, আগের থেকে অনেক ভালো। এখন তো জ্বর নেই একদম। আর যখন ভালো বোধ করছেন তো আজ কি ভার্সিটি যেতে পারবেন? ভার্সিটি গিয়ে ভর্তির কাজটা সেরে আসলে ভালো হতো। উনি ইশারায় বলল যে যেতে পারবে। তো গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে এসো। ইশারায় আচ্ছা বলে উনি ফ্রেশ হতে চলে গেলেন। কিছুক্ষণ পর উনি ওয়াশরুম থেকে বের হলে আমি ওনাকে রেডি হতে বললাম। আমিও ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে নিলাম। তারপর দরকারি সব কাগজপত্রগুলো নিয়ে 8টায় আমরা বাসা থেকে গাড়ি নিয়ে বের হলাম ভার্সিটি যাওয়ার জন্য। আমাদের বাসা থেকে ভার্সিটি বেশি দূরে না, এই গাড়ি করে যেতে 30 মিনিট লাগে। আমি গাড়ি ড্রাইভ করছি আর উনি চুপচাপ বসে আছেন, কেউ কোনো কথা বলছি না। মাঝ রাস্তা আসতেই জুলি আমার হাতে খোঁচা দিয়ে ইশারা করে বলল পানি খাবে। আমি গাড়ি এক সাইডে পার্ক করে একটা দোকানে গেলাম পানির বোতল কিনতে। জুলিও গাড়ি থেকে নেমে দাঁড়ালো আর উনি গাড়ি থেকে নামতেই ওনার সামনে একটি বাইক এসে দাঁড়ালো। বাইকে বসা ব্যক্তিটি বলল, কি রে, বিয়ের আসর থেকে পালিয়ে নতুন বিয়ে করে বেশ ভালোই আছিস দেখছি। জুলি চুপচাপ দাঁড়িয়ে ওর কথাগুলো শুনে যাচ্ছে। আমি পানির বোতল কিনে এনে গাড়ির কাছে আসতে দেখলাম ওই ব্যক্তিটা জুলিকে কী সব বলছে। আমি জুলির পাশে গিয়ে দাঁড়াতেই আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে আমার হবু বউয়ের নতুন জামাই, খুব তো আনন্দে আছিস। এখন ভালোই ভালোই আমার হবু বউকে আমার হাতে দিয়ে দে। আমি জুলির দিকে তাকালে ইশারায় বলল যে ওনার সাথে ওর বিয়ের কথা ছিল, যেই বিয়ের আসর থেকে ও পালিয়েছিল। আমি ওই লোকটাকে উদ্দেশ্য করে বললাম, দেখুন ও আপনাকে বিয়ে করতে চায় না, জোর করে বিয়ে করে কি সুখী হতে পারবেন? ওই বেটা, আমি সুখী হব কিনা সেটা তোর দেখতে হবে না, ওকে আমি নিয়ে যাচ্ছি। উনি বাইক থেকে নেমে এসে জুলির ডান হাত ধরে টেনে বাইকের দিকে নিয়ে যেতে লাগলো। আমি ওনার পদ আটকে মারলাম এক ঘুষি, কিন্তু উনি হালকা বসে পড়ায় ঘুষিটা পাশে থাকা ল্যাম্পপোস্টে গিয়ে লাগলো। তখন আমি ওনার শার্টের কলার ধরে জুলির হাত থেকে ওনার হাত ছাড়িয়ে আবার দিলাম এক ঘুষি। ঘুষিকে বেচারার নাক দিয়ে রক্ত বেরোতে লাগলো। তখন উনি নিজের হাত দিয়ে নাক চেপে ধরে বসে পড়ল। একটু পর উঠে দাঁড়িয়ে আবার পাশে তাকাতেই দেখি একটা কাঠের টুকরো পড়ে আছে। ওটা হাতে নিলাম, আবার কাছে আসতেই ওর পায়ের মধ্যে দিলাম কয়েকটা বাড়ি খেয়ে রাস্তায় পড়ে গড়াগড়ি খাচ্ছে। একটু পর কোনো রকমভাবে উঠে দাঁড়িয়ে বাইকের দিকে এগিয়ে গিয়ে বাইকে উঠে চলে যাবে, কিন্তু যাওয়ার আগে বলে গেল তোদেরকে দেখে নেব। এই বলে বাইক স্টার্ট করে চলে গেল সে। আর এইদিকে আমি মারামারি করতে গিয়ে খেয়ালই করিনি যে আমার হাত কেটে গেছে, কিন্তু কিভাবে কাটলো আমি নিজেও জানি না। তারপর হঠাৎ মনে পড়লো ওই লোকটাকে ঘুষি দিতে গিয়ে উনি সরে যাওয়াতে একটা ঘুষি পাশে থাকা ল্যাম্পপোস্টে গিয়ে লাগছিল। অনেক ব্যথা করছে, কিন্তু
জুলি একটু পর ওনার ব্যাগ থেকে টিস্যু বের করে ক্ষত জায়গাটা বারবার মুছে দিচ্ছিল। আমি সেদিকে খেয়াল না করে ওনাকে বললাম, এইটুকু কেটে যাওয়াতে আমার কিচ্ছু হবে না, আপনি গাড়িতে গিয়ে বসুন। কিন্তু উনি আমার কোনো কথা না শুনে এখন আমার হাত ধরে টিস্যু দিয়ে জায়গাটা চেপে ধরে আছে। ভালোই ব্লিডিং হচ্ছে ওখান থেকে। জুলি চলুন, এবার আমরা অফিসে যাব, দেরি হয়ে যাচ্ছে। এরপর উনি আমার রাগী কণ্ঠ শুনে মুখ কালো করে গাড়িতে এসে বসলো। এই হলো মেয়েদের সমস্যা, কিছু বললেই রাগ আর রাগ। এরপর আমিও আর কিছু না ভেবে গাড়ি চালাতে লাগলাম। একটু পর বাসার সামনে এসে দাঁড়ালাম, কিন্তু এই 30 মিনিটে একবারও কথা বলেনি, মুখ কালো করে জানলার দিকে তাকিয়েছিল। শুধু যাওয়ার আগে উনি আমাকে ইশারায় বলল, একবার উপরে আসুন। আমি প্রথমে না করে দিয়েছিলাম, কিন্তু উনি জিজ্ঞাসার দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। জুলির মায়াবী চোখের দিকে তাকিয়ে থাকায় আমাকে বারবার ওর দিকে আকৃষ্ট করছে। বারবার মনে হয় উনি কি কিছু বলতে চায় আমাকে। এরপর আমি আর না করতে পারলাম, কারণ সেই সময় একবার একটু রেগে কথা বলেছি। মুখ কালো করেছিল, তাই বাধ্য হয়ে ওনার সাথে উপরে আসলাম। এসে দেখি রুমের দরজা খোলা। যাক বাবা, বাঁচলাম। আমাকে ওই অবস্থায় দেখলে আর এক তাল বাহানা শুরু করে দিত। ক্লাস 6-এ থাকতে একবার সামান্য আপেল কাটতে গিয়ে হাতে একটু কেটে গিয়েছিল বলেই আম্মু কান্নাকাটি শুরু করে দিয়েছিল। এরপর উনি আমার হাত ধরে রুমে নিয়ে গিয়ে ড্রয়ার থেকে স্যাবনল বের করে হাতে ভালোভাবে ব্যান্ডেজ করে দিল। এরপর আমি উঠে যেতে লাগবো, ঠিক তখনই আমাকে ধাক্কা দিয়ে বসতে বললো আর ইশারায় বলতে লাগলো, খুব রাগ না? আবার হাত দেখিয়ে বলছে। সামান্য কেটে গেছে বলে এত অবহেলা করছেন কেন? এরপর হাত দিয়ে ইশারায় আমাকে বসতে বলে। উনি রুম থেকে বেরিয়ে গেল। কি যে হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। জুলিও কি আমাকে মনে মনে ভালোবাসে? না, এটা আমার ভুল ধারণা। উনি তো আমাকে শুধু ওনার একজন ভালো বন্ধু ভাবে, কিন্তু ওনার চোখের ভাষা তো আমাকে বারবার ইঙ্গিত করছে যে জুলি আমাকে ভালোবাসে। এইসব ভাবতে ভাবতে দেখি জুলি আমার জন্য এক গ্লাস গরম দুধ নিয়ে আসলো। এরপর আমাকে ইশারা দিয়ে বোঝালো, এইটুকু খেয়ে তারপর অফিসে যাবেন। আচ্ছা, আপনি আবার এর মধ্যে এগুলো করতে গেলেন কেন? আপনি খালি খালি আমার জন্য কষ্ট করতে গেলেন। হাতে ড্রেসিং করে দিলেন, এক জায়গায় থেকে ঘুরে এসে আবার রান্না করে গিয়ে দুধ গরমও করলেন। শুধু শুধু কষ্ট করছেন কেন? এরপর আমাকে আর কিছু বলার সুযোগ দিল না, হাত দিয়ে আমাকে থামতে বলল আর ঘড়ির দিকে ইশারা করে বলল, দেখুন কয়টা বাজে। আমি আর কিছু না বলে তাড়াতাড়ি খেয়ে বাসা থেকে বের হলাম। আসার সময় দেখি জুলি ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। তারপর আমাকে ইশারা করে বলল, বাই। আমিও ওনার দিকে তাকিয়ে ছোট্ট একটা হাসি দিয়ে অফিসে চলে আসলাম। কিন্তু অফিসে এসে ওই ব্যক্তির লাশ কথাটুকু বারবার মনে পড়ছে, তোদের দেখে নেব না। একবার যখন জুলির খোঁজ পেয়ে গেছে, ওনাকে একা কিছুতেই ছাড়া যাবে না। আমি জুলিকে কিছুতেই হারাতে পারবো না। যত তাড়াতাড়ি সম্ভব আমি ওনাকে আমার মনের কথা জানাবো। আর এদিকে ওই ব্যক্তিটা মার খেয়ে দ্রুত বাইক চালিয়ে জুলিদের বাসার সামনে এসে ওনার চাচার নাম ধরে ডাকছে, রহিম সাহেব, ও রহিম সাহেব, কোথায় আপনি? তাড়াতাড়ি থেকে বের হন। জুলির চাচা বাসায় বসে টিভি দেখছিল। চিল্লাচিল্লির আওয়াজ একটু পর উনি বাইরে বের হলেন। কি ব্যাপার ভাই, আপনি এরকম চিল্লাপাল্লা করছেন কেন? আর আপনার এই অবস্থা হলো কেমন করে? আরে রাখেন আপনার আলগা পিরিত। আমার কাছ থেকে টাকা নিয়ে নিজের ভাইজিকে অন্য একটা ভালো বিয়ে দিয়ে তো খুব শান্তিতেই আছেন আপনারা। ভাই, আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। আর জুলি তো বিয়ের রাতে পালিয়েছে, আমরা বিয়ে দেবো কেন? ও এখন কোথায় আমরা তা কেউই জানি না। থাক, আমি আর কোনো কিছু শুনতে চাই না। তোর এই ভাইজি একটা অন্য ছেলের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে, আর তুই আমার কাছ থেকে টাকা নিয়ে ফুটানি মারিস না। তোকে আমি 1 সপ্তাহ সময় দিলাম, এর মধ্যে তুই আমার টাকা দিবি, না হলে তোর ভাইজিকে দিবি। না হলে আমি কতটা খারাপ হতে পারি তোকে বুঝিয়ে দিব। এই বলে ওই ব্যক্তি বাসা থেকে বেরিয়ে গেল। জুলির চাচার মাথা গরম হয়ে গেছে। ওনাকে অনেক খারাপ ভাষায় গালি খেতে হয়েছে শুধুমাত্র জুলির জন্য। এরপর উনি রুমে এসে জামা প্যান্ট পরে জুলিকে খুঁজতে বেরোল। যে জায়গায় আমাদের লাশ দেখেছিল ওখানে গিয়ে অনেক লোককে জুলির ছবি দেখিয়ে ওর কথা জিজ্ঞেস করলো, কিন্তু কেউই জুলির কোনো পরিচয় দিতে পারল। ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরে আসলেন রহিম সাহেব। দেখো, আমার মনে হয় বিয়ের রাতে জুলি আমাদের এখান থেকে পালিয়ে ওর নানুর বাড়ি গিয়ে উঠেছে। তারপর ওর নানুরা কোনো ভালো ছেলে থেকে ওর সাথে বিয়ে দিয়ে দিয়েছে। আরে আবল তাবল কি বলছো তুমি? ও এখানকার কিছুই চেনে না। নানু বাড়ি যাবে কিভাবে? আর ওর নানা বাড়ির লোকেরা এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের জানাতো ও অন্য কোথাও আছে। তাহলে মেয়েটা ওই দিন রাতে কোথায় গেল? আর উনি তো বললেন ওকে একটা ছেলের সাথে দেখেছে, তাহলে ছেলেটিই বা কি?
আরে এডমিশন কোচিং করতো না, ওখান থেকে হয়তো কোনো ছেলের সাথে প্রেমে জড়িয়ে গেছে। কাল একবার আমি ভার্সিটি গিয়ে খোঁজ নেব ও আছে কিনা। না আসলে তখন ওর নানু বাড়ি যাব, গিয়ে আসল কাহিনী বের করব। হাতে তো এখনো 6 দিন সময় আছে, এর মধ্যে কিছু একটা করতে হবে। আচ্ছা, আমি একটা কথা বলি, ও যখন চলে গেছে তাহলে ওর জন্য এত করে কি হবে? যে যেখানেই থাকুক, আমাদের এর মধ্যে যাওয়ার কি ঠিক হবে? এর থেকে ভালো তুমি ওই ব্যক্তির টাকা ফেরত দিয়ে দাও। এই একদম চুপ, তুমি কি পাগল হয়ে গেছো? 10 লক্ষ টাকা দিয়ে আমি নতুন একটা ব্যবসা শুরু করেছি, এখন টাকা কিভাবে দেব? যেভাবে হোক জুলিকে আমি ফিরিয়ে আনবো, আর পরের মেয়ের জন্য এত দরদ দেখিয়ে লাভ নেই। এই কাজগুলো ঠিক হচ্ছে না, আমাদের মেয়ের বয়সী। তুমি আর একবার ভেবে দেখো, এর থেকে ওর ঠিকানা জোগাড় করে ওদের মেনে নিই আমরা। দেখো, আমাকে জ্ঞান দিতে আসবে না। এমন ভাব করছো যেন ও আমাদের মেয়ে। আমি আর এখন একটা কথাও ওর সম্পর্কে শুনতে চাই না। আমাকে খেতে দাও, আমার কাজ আছে। এবার চাচিও আর কিছু না বলে ওনার স্বামীকে খেতে দিল। রাত 8টা বাজে, অফিস সবেমাত্র শেষ হলো। আমি একটু পর গাড়ি নিয়ে বাসার উদ্দেশ্যে বের হলাম। প্রতিদিনের মতো আজও জ্যামে আটকে গেলাম। 10 মিনিট পর আবার ড্রাইভ করে শুরু করলাম। গেটের সামনে এসে হঠাৎ গাড়ির জানলা দিয়ে চোখ ব্যালকনির দিকে গেল। দেখি জুলি ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আমাকে দেখা মাত্র দৌড় দিয়ে চলে গেল, হয়তো দরজা খুলতে যাচ্ছে। আমি একটু পর সিঁড়ি দিয়ে উপরে উঠলাম। যা ভাবছি ঠিক তাই, উনি আমার জন্য দরজা খুলে দাঁড়িয়ে আছে। আমার দিকে একটু হেসে আবার কি হলো যে ওনার বুঝতে পারছি না। আজকে সকালে এত কিছু হলো, ওনার তো টেনশনে থাকার কথা, কিন্তু জুলিকে দেখে মনে হচ্ছে না উনি টেনশনে আছেন, বরং অনেক হাসি খুশি দেখাচ্ছে। আমি আর কিছু না ভেবে রুমের দরজা আটকে আমার রুমে আসতে যাব। ঠিক তখনই আমার চিল্লানি দিয়ে বলল, এই তোর হাতে কি হয়েছে রে? ব্যান্ডেজ করা কেন? কি রে, কি হলো বল? আম্মু আসলে অফিসে যাওয়ার আগে গেটের সাথে একটু খোঁচা লেগে সামান্য কেটে গেছে। এই আর কি, আমার কিছুই হবে না, কালকের মধ্যে ঠিক হয়ে যাবে, তুমি টেনশন করো না একদম। এই মিথ্যা কথা বলছিস কেন? সামান্য কাটলে কি হাতে ব্যান্ডেজ করে? আর দেখে তো মনে হচ্ছে অনেকটাই কাটছে। সত্যি করে বলতো কিভাবে কাটছে? আম্মু, আমি কি দুধের শিশু যে তুমি এত চিন্তা করছো? আমি সত্যি বলছি, হাতে একটু খোঁচা গেছে, কালকের মধ্যে ঠিক হয়ে যাব। এরপর আবার আম্মু কিছু বলতে চাচ্ছিল, তার আগেই আমি রুমে চলে আসলাম। এসে ড্রেস চেঞ্জ করে বাথরুমে শাওয়ার নিতে চলে গেলাম। শাওয়ার শেষে টাওয়াল দিয়ে মাথা হালকা মুছে টাওয়ালটা খাটের পাশে রাখা টেবিলে রেখে বসে আছি। একটু পর জুলি রুমে আসলো। আমার চুল ভেজা দেখে উনি টাওয়াল দিয়ে আমার মাথা মুছে দিতে লাগলো। আমি প্রথমে না করি, কিন্তু ওনার জেদের সাথে পেরে উঠলাম না, তাই বাধ্য হয়ে জুলির কথা শুনতে হলো। আমি ওনাকে ডাক দেবো, তার আগে উনি রুম থেকে বেরিয়ে গেলেন। এরপর আমি বসে টিভি দেখতে লাগলাম। 10:30টার দিকে জুলি এসে খাওয়ার জন্য ডাক দিল। তারপর রাতের খাবার খেয়ে রুমে এসে পায়চারি করছি, কিন্তু 11:30 বাজতে যাচ্ছে, জুলি রুমে আসছে না। এরপর আমি বারান্দায় গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রাতের আকাশের দিকে তাকিয়ে আছি। একটু পর মোবাইল বের করে দেখি প্রায় 12টা বাজে। এরপর রুমে গিয়ে ল্যাপটপ অন করে অফিসের কিছু কাজ করছিলাম। এর মধ্যে দেখি উনি আমার জন্য 1 মগ কফি এনে পাশের টি টেবিলে রাখলেন। আচ্ছা, আপনি তো আজ দেখি আমার জন্য অনেক কিছু করছেন। উনি মাথা নেড়ে উত্তর দিলেন, কি এমন করলাম? না মানে, সকালে মারামারি করার পর আমার হাত কাটছে দেখে আমার হাতে ব্যান্ডেজ করে দিলেন। আমার ব্লিডিং হয়েছে অনেক বলে আমার জন্য নিজের হাত পুড়িয়ে গরম দুধ নিয়ে আসলেন। তারপর এখন আমি প্রতিদিনে এক টাইমে কফি খাই বলে আমাকে কফি করে দিলেন। এরপর আমাকে হাত দিয়ে 5 মিনিট ওয়েট করতে বলল। তারপর খাতায় কি জানি লিখতে থাকলো। লেখা শেষ হলে খাতাটা আবার আমার হাতে দিল। আচ্ছা, আপনি এভাবে কথা বলছেন কেন? আপনি আমার জন্য ওই অসভ্য ব্যক্তির সাথে মারপিট করলেন। এই কাজগুলো করলে কি হয়েছে? সারাদিন তো আমি বাসায় থাকি। এরকম বললে আর কিন্তু আপনার কোনো কাজ করে দিব না। আরে আপনি কি আমার উপর রাগ করেছেন? উনি মাথা নেড়ে, আসলে আমি এমনি শুনছি, প্লিজ মাইন্ড করেন না। জুলি আবারও মাথা নেড়ে বললেন, রাগ করেনি। কিন্তু এবার আমি বুঝতে পারলাম ওনার ঘুম আসছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 12টা বাজে। জুলি, আপনার হয়তো ঘুম পেয়েছে, আপনি ঘুমিয়ে পড়েন, কাল সকালে কথা হবে। উনি আর কিছু না বলে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। এরপর আমি আবার অফিসের কাজ করতে মন দিলাম।
একটু পর আমারও চোখে ঘুম চলে আসলো। আমি সব কিছু গুছিয়ে কাপটা রান্না করে রেখে রুমে এসে দেখি উনি কাঁপছে। ফ্যানের বাতাসে চাদরটা ওনার শরীর থেকে সরে গেছে। এরপর আমি চাদরটা দিয়ে জুলির শরীরটা ঢেকে দিলাম। সোফা এসে শুয়ে পড়লাম, কিন্তু চোখ বুঝলেই জুলির হাসি মাখা মুখটা চোখের সামনে ভেসে উঠছে। বারবার মনে হচ্ছে উনি হয়তো আমাকে ভালোবাসে। এইসব ভাবতে ভাবতে কখন যে চোখ লেগে গিয়েছিল মনে নেই। পরের দিন সকালে উঠে দেখি জুলি সাজুগুজু করে রেডি হয়ে আছে। এত সকালে কেন সেজেছে কিছুই বুঝতে পারছি না। আবার মিটিমিটি করে হাসছে, কি যে হলো ওনার। কিন্তু জুলিকে ব্ল্যাক কালারের ড্রেসে অনেক সুন্দর লাগছে। আচ্ছা, আপনি এত সকালে এইভাবে সেজেগুজে আছেন কেন? কোথাও যাবেন কি? উনি মাথা নেড়ে হ্যাঁ উত্তর দিলেন। আচ্ছা, কোথায় যাবেন আপনি? আর আমার তো অফিস আছে, প্রতিদিন আপনাকে নিয়ে এভাবে ঘুরে বেড়ালে আমার চাকরিটা তো চলে যাবে। আরে গাধা, তোর যাওয়া লাগবে না, ও আমার সাথে যাবে। আজকে ওর ভার্সিটির প্রথম দিন, তাই আমি নিয়ে যাব। আচ্ছা, সাবধান নিয়ে যাস, আর খেয়াল রাখিস আবার আসার সময় সাথে করে নিয়ে আসিস ওকে। তুই এমন ভাব করছিস যেন জুলিকে রেখে আমি চলে আসব। যা, ফ্রেশ হয়ে নাস্তা খেতে যা, আম্মু ডাকছে তোকে। এই বলে আপু আর জুলি চলে গেলে। আমি যখন আপুর সাথে কথা বলছিলাম উনি তখন শুধু হাসছিল। এরপর আমি উঠে গোসল শেষ করে রেডি হয়ে খাবার টেবিলে গিয়ে বসলাম। জুলি আমার প্লেটে খাবার বেড়ে দিচ্ছিল। আমার পাশে দাঁড়িয়ে যখন খাবার পরিবেশন করছিল তখন ফ্যানের বাতাসে ওনার চুল থেকে একটা মিষ্টি সুগন্ধ আসছিল, যা আপনাদের বলে বোঝাতে পারবো না। একটু পর আমি উঠে হাত ধুয়ে আমার রুমে ব্যাগ নিতে গেলাম। জুলিও আমার পেছন পেছন আসতে লাগলো। আমি ব্যাগ নিয়ে বের হব, ঠিক তখনই ও আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছু বলবেন কি? উনি আমার দিকে তাকিয়ে আছে। আমি আবারও জিজ্ঞেস করলাম, জুলি কিছু বলবেন কি আপনি? এরপর আমার হাতে দুটো চিরকুট ধরিয়ে দিল আর সাথে একটা টিফিন বক্স। প্রথমটায় লেখা ছিল, দুপুরে সময় মতো খেয়ে নেবেন, আর তাছাড়া আজকে আপনার পছন্দের খাবার আমি নিজে রান্না করেছি। কেমন হয়েছে জানি না, কিন্তু আপনি খেয়ে নেবেন, আর আজ পারলে একটু তাড়াতাড়ি আসবেন। আর দ্বিতীয় চিরকুটে লেখা ছিল, আচ্ছা, আমাকে ভার্সিটি অবধি দিয়ে আসলে কি আপনার অফিসে যেতে অনেক দেরি হয়ে যাবে কি? যদি দেরি না হয় আমাকে দিয়ে আসুন। আপনার সাথে যতটা ফ্রিভাবে কথা বলি, আপুর সাথে সেরকম কিছুই বলি না, তাই বলছিলাম। ও এই ব্যাপার, আপনি এত টেনশন করছেন কেন? আপনাকে আমি প্রতিদিন দিয়ে আসবো, আবার প্রতিদিন সময় মতো নিয়েও আসবো। আর আপু অনেক ফ্রেন্ডলি, আপু আমাদের ব্যাপারে সব জানে, সো এত চিন্তা করার কিচ্ছু নেই। আপনি আপুকে নিয়ে নিচে আসেন, আমি আপনাদের জন্য নিচে ওয়েট করছি। এই বলে আমি নিচে চলে আসলাম। নিচে এসে আপুদের জন্য ওয়েট করতে থাকলাম, কিন্তু 10 মিনিট হতে যাচ্ছে, এখনও ওনাদের কোনো খোঁজ নেই। একটু পর আমি উপরের দিকে উঠতে যাব, ঠিক তখনই দেখি জুলি সিঁড়ি বেয়ে নিচে নামছে, তাই আবার গাড়িতে এসে বসলাম। একটু পর আপু আর জুলি আসলো। আপু অনেক ফাজিল, জুলিকে জোর করে সামনে বসালো, আবার পাশের সিটে। এরপর আমি আর কিছু না বলে গাড়ি চালানো শুরু করলাম। গাড়ি চালানোর সময় বারবার আমি জুলির দিকে তাকাচ্ছি, উনি জানালার দিকে তাকিয়ে আছে। আপু আছে দেখে হয়তো আমার দিকে তাকাচ্ছে। যাই হোক, একটুবার ভার্সিটির সামনে এসে দাঁড়ালাম। যাওয়ার আগে কালকে সব কথা আপুকে বলে আর জুলিকে বিদায় জানিয়ে আমি অফিসে চলে আসলাম। আজকে অফিসে এসে আমি ফ্রি মাইন্ডে আমার কাজ করতে লাগলাম, আর খচ্চর বসটাও অফিসে নেই। যাক বাবা, বেঁচে গেছি। অন্যদিন হলে এতক্ষণে আমাকে চিবিয়ে খেয়ে ফেলতো। একটু পর আমার কেবিনে আমার ফ্রেন্ড ইমামুল আসলো। আরে ইমামুল, কি খবর তোর? তোকে তো ইদানিং দেখাই যায় না রে, কই ছিলি এতদিন? আরে বলিস না, ভাইয়ের বিয়ে খেতে গিয়ে জ্বর হয়েছিল, তাই কদিন অফিস অফ দিছিলাম। তোর কি খবর? আমার খবর সবসময় ভালো থাকে, তাই এখনো ভালোই আছে। ভালো তো থাকবেই, নতুন নতুন মানুষের সাথে পরিচয় হচ্ছে যে, তোমার ভালো থাকাটাই তো স্বাভাবিক। মানে কি কি বলছিস তুই? বন্ধু, আজ সকালে অফিসে আসার পথে দেখলাম তোর সাথে একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়েছিল, তোর আপুও ছিল। কি ওই মেয়েটা দোস্ত, তোর গার্লফ্রেন্ড? ইমামুলের কথা শুনে আমার কিছুটা মেজাজ খারাপ হয়ে গেল। এই কুকুর তাহলে আমাদের দেখে ফেললো? না, একে কিচ্ছু বলা যাবে না। ভার্সিটি লাইফে আমি একটা মেয়েকে লাইক করতাম, কিন্তু ওকে যখন ওই মেয়েটির কথা বলেছি তখন আমার আগে গিয়ে ওই মেয়েটাকে প্রপোজ করে দিয়েছিল। না, এই লুচ্চুকে জুলির ব্যাপারে কিচ্ছু বলা যাবে না। একটু পর ইমামুলের কথা শুনে আবার বাস্তবে ফিরলাম। কে রে, কি এত ভাবছিস তুই? বল মেয়েটিকে। তুই ঠিক ধরেছিস,
ওইটাই তোর ভাবি। মানে কি? আর কবে বা হলো তোদের বিয়ে? মানে খুবই সহজ, ও আমার বিয়ে করা বউ, আর হঠাৎ করে 1 মাস আগেই ওর সাথে আমার বিয়েটা হলো। আর দাওয়াতটাও কাউকে দিতে পারলাম না রে। আমার কথাটা শুনে ওর মুখ কালো হয়ে গেল, কথা বলছে না। আমি আবার বললাম, কেন রে ভাই, কি ভাবছিলি? না তেমন কিছুই না, ভাবলাম তোর কোনো কাজিন হবে হয়তো। কি রে বল, ভাবির নাম কি, কোথায় থাকে, কিসে পড়ে? তোর এত কিছু শোনা লাগবে না। এই যে ফাইলটা দেখছিস, তা আজকের মধ্যে কমপ্লিট করে আমার কাছে জমা দিয়ে যাবি। দোস্ত আমার অনেক জ্বর, এখন না, কালকে আমি ফাইলটা ব্যাক দিয়ে দিব। এখন আমি তোদের বিয়ের কথা শুনবো। কিভাবে হলো, কবে হলো? না দোস্ত, আমার এখন অনেক কাজ আছে, পরে বলবো। তুই আগে এটা কমপ্লিট করে নিয়ে আয়। দোস্ত আমার সাথে এমন করছিস কেন, প্লিজ বল না দোস্ত। আচ্ছা, স্যারকে ফোন দিতে হবে তাহলে। এই না, আমি যাচ্ছি, ফোন দিস না। এই বলে ইমামুল চলে গেল। এরপর আমি মোবাইল বের করে জুলির একটা ছবি বের করে দেখছিলাম আর ওনার কথা ভাবছিলাম। রকিং চেয়ারে বসে যখন চোখ বুঝছি, মনে হচ্ছে জুলি আমার সামনে দাঁড়িয়ে আছে। ওনার হাসি মাখা মুখ বারবার ভেসে উঠছে। অফিস শেষে বাসার দিকে রওনা দিলাম। আসার পথে ওই দিনের সেই ছেলেটার সাথে আজকেও আবার দেখা হয়ে গেল। গাড়িটা একটু সাইড করে রেখে ছেলেটার কাছে গেলাম। আজকে ছেলেটা রজনীগন্ধার মালা নিয়ে এসেছে। এরপর আমিও জুলির জন্য একটা রজনীগন্ধার মালা নিলাম। এরপর ছেলেটির কাছে গিয়ে ওর পরিচয় জানতে চাইলাম, ওর নাম, বাসা কোথায়, সবকিছু জানতে চাইলাম। একটু পর ছেলেটা আমাকে সব জানালো। ছেলেটার নাম রফিক উদ্দিন। ওর মা নেই, অনেক ছোটকালে ওর মা মারা গেছে এবং বাবার কাছেও মানুষ হয়েছে, ক্লাস 3-তে পড়ে। আচ্ছা, তোমার বাবা থাকতে তুমি তোমার পড়ালেখা বাদ দিয়ে এভাবে ফুল বিক্রি করছো কেন? ভাইয়া, আমার আব্বু একটা কারখানায় কাজ করে। আব্বু আমাকে কিছু করতে দেয় না, কিন্তু আব্বু 10 দিনের মতো অসুস্থ, তাই কাজে যেতে পারে না। তাই পেটের দায় এই 10 দিন এইভাবে কাজ করছি। তবে আব্বু এখন একটু সুস্থ হয়েছে, কাল থেকে আবার কাজে যাবে। আর কাজে গেলে আপনার সাথে হয়তো আর দেখা হবে না। ছেলেটার কথা শুনে অনেক মায়া হলো। আমি ওকে 500 টাকা হাতে দিয়ে আর ওর জন্য কিছু খাবার কিনে দিয়ে চলে আসতে যাচ্ছিলাম, ঠিক তখনই ছেলেটা হাত ধরে বলল, ভাইয়া আপনি অনেক ভালো। আমার সারাদিন ফুল বিক্রি করে যে টাকা হয় সেই টাকা আপনি একবারে দিলেন। এই গোলাপ ফুলটি ভাবিকে দিয়েন, নিজ হাতে ভাবির চুলে খোপা করে তার মাঝে ফুলটি গেঁথে দিয়েন, সুন্দর দেখাবে। পিচ্চিটার কথা শুনে অনেক ভালো লাগলো। ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে গাড়িতে উঠলাম। যাওয়ার আগে ওকে বললাম, ভালো থাকিস আর মন দিয়ে পড়ালেখা করবি। নিয়তি চাইলে হয়তো আবার দেখা হবে তোর সাথে। এরপর ওকে বিদায় জানিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। সন্ধ্যা 7টার দিকে বাসায় এসে কলিং বেল বাজাতেই আপু এসে দরজা খুলে দিল। আমি আমার রুমে এসে দেখি জুলি রুমে নেই। একটু পর ড্রয়িং রুমে এসে দেখি আম্মু সোফায় বসে টিভি দেখছে। জুলি হয়তো রান্না করে আছে। যাই একবার গিয়ে দেখে আসি, কিন্তু কি ব্যাপার, এখানেও নেই। কোথায় গেল মেয়েটা? আচ্ছা, একবার আম্মুকে জিজ্ঞেস করি। আম্মু, জুলি কোথায় দেখছি না যে, কোথাও গেছে নাকি? কি হলো আম্মু, বলো। কেন রুমে নেই জুলি? কই, আমি তো দেখলাম না। রুমেই আছে, ভালো করে দেখ না, না হলে বাথরুমে গেছে হয়তো। এরপর আম্মু আর আমার কোনো কথার উত্তর না দিয়ে আবার সিরিয়ালে মন দিল। আমি আর কিছু না বলে রুমে চলে আসলাম, কিন্তু দরজা লক করা না। তাহলে উনি ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আমি যা মনে মনে ভাবছি ঠিক তাই, উনি বারান্দার এক কোণে দাঁড়িয়ে আছে। কিন্তু আমি কাছে গিয়ে দেখি ওনার চোখে জলে ভেজা, চোখ দুটো কান্না করতে করতে ফুলে গেছে একদম। এরপর আমি ওনার হাত ধরে রুমে নিয়ে, এখনো কেঁদেই চলছে। আপনি এভাবে কাঁদছেন কেন? কি কি হয়েছে আমাকে বলুন। আচ্ছা, আপনি যদি না বলেন তাহলে আমি কিভাবে বুঝবো বলুন তো, কি হলো বলুন। এরপর অনেক খাতা নিয়ে লিখতে বসলেন। 5 মিনিট পর আমার হাতে খাতাটা দিল। দেখুন, আমি কাল থেকে আর ভার্সিটিতে যাব না। আজ সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছে, এমনকি স্যারও হাসাহাসি করছে আমাকে নিয়ে। এরপর আমি ওনার মুখে হাত দিয়ে চোখের জল মুছে দিয়ে বললাম, দেখুন, সমালোচনা করার মানুষের তো অভাব নেই। আপনি যেভাবেই চলুন না কেন, সমাজ আপনাকে সমালোচনা করবেই। তাই মানুষ যেভাবেই সমালোচনা করুন না কেন, আপনি আপনার মতোই চলুন। এই দেখুন, এখনো কেঁদেই চলেছে। প্লিজ চুপ করুন। আপনি যদি এইভাবে কাঁদতে থাকেন তাহলে কিন্তু আমি অনেক কষ্ট পাবো। একটু পর উনি কান্না বন্ধ করলেন। এরপর আমি ওনাকে ড্রেসিং টেবিলের সামনে এনে একটা টুলে বসিয়ে ব্যাগ থেকে ওই ছেলেটির কাছ থেকে যে ফুলগুলো কিনেছিলাম
সেইগুলো দিয়ে ছেলেটার কথা মতো খোপা করে তার মধ্যে একটা গোলাপ ফুল গেঁথে দিলাম। সত্যি জুলিকে অনেক সুন্দর লাগছে। আপনি এখনো কেঁদে চলেছেন? ও বুঝতে পারছি, আপনার হয়তো এগুলো পছন্দ হয়নি, তাই না? ঠিক আছে, আপনি কেঁদেই যান। যে বোঝে না তাকে বুঝিয়ে লাভ নেই। এবারে আমি চলে যাচ্ছিলাম, ঠিক তখনই উনি আমার হাত টেনে ধরলেন। তারপর ইশারায় বলল, আপনার তো দেখি অনেক রাগ। আমি কি বলছি যে আমার পছন্দ হয়নি? আমার অনেক পছন্দ হয়েছে। থাক, আর পাম দেওয়া লাগবে না। আমি জানি আপনার পছন্দ হয়নি। আমাকে হ্যাপি করার জন্য আপনি বলছেন, আমি জানি। না, আমি মন থেকে বলছি। আচ্ছা, সত্যি যদি আপনি মন থেকে কথাটা বলে থাকেন, তাহলে আপনি আমার জন্য এক কাপ ব্ল্যাক কফি বানিয়ে নিয়ে আসুন। আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, আমি নিয়ে আসছি। এই বলে জুলি রুম থেকে বেরিয়ে গেল। এদিকে যাওয়ার পর আম্মু জুলিকে দেখে ওকে ডাকলো। কি ব্যাপার রে আম্মু, আজ তো খুশি লাগছে তোকে? ভার্সিটি থেকে এসেও তো মুখ ঘুমরা করে বসেছিলি, সুমন আসার পর কি এমন জাদু ছড়িয়ে দিল? আর মাথায় তো খোপা করছিস, এই ফুল কে দিল? সুমন। আপনি কফি খাবেন আম্মু? আচ্ছা বানিয়ে আন তাহলে, আর আমারটা একটু চিনি কম দিবি। একটু পর আম্মু আমার রুমে এসে বলল, সুমন, ঝুলির কি হয়েছিল রে তখন? আরে আম্মু, তেমন কিচ্ছু না, একটু মন খারাপ করে বসেছিল তখন। কেন, কিসের জন্য মন খারাপ? ভার্সিটির প্রথম দিন, হসেনা জায়গায় কেউ নেই, আর হয়তো ফ্যামিলির জন্য মন খারাপ লাগছে, তাই আর কি। তা তুই ওদের ফ্যামিলির সাথে আমাদের কথা বলতে দিচ্ছিস না কেন? তোদের তো বিয়ে সেরকম অ্যারেঞ্জমেন্ট করে করা হয়নি। ভাবছি এবার দুই ফ্যামিলির মত নিয়ে অনেক বড় করে আয়োজন করব। না আম্মু, এখন না, আর কদিন যাক, তারপর আলাপ করে দেবো তোমাদের। এরপর আম্মু আর কিছু বললো না। আমি একটু হাফ ছেড়ে বাঁচলাম। একটু পর জুলি আমার সামনে কফির মগটা রাখলো আর ইশারায় বলল, এবার বিশ্বাস হয়েছে তো আপনার যে আমি আপনার উপর রাগ করিনি? হয়েছে। আচ্ছা, আপনার ফ্যামিলি মানে মামি বা চাচা চাচি বা আপনার কাজিনদের জন্য মন খারাপ বা কষ্ট হয় কি? না। আমি পরিষ্কার দেখতে পেলাম ওনার চোখের কোণে হালকা পানি। আমি জিজ্ঞেস করলাম, উনি আমার থেকে লুকিয়ে ফেলল, জুলি আপনি যদি আবার কাঁদেন, আমি কিন্তু কফিটা। কি যে বলেন আপনি, আমি কান্না করব কেন? বুঝতে পারছি না ঠিক কি হচ্ছে। হয়তো উনি ফ্যামিলির জন্য কষ্ট পাচ্ছে। আচ্ছা, কাল তো শুক্রবার, কাল কোথাও ঘুরতে যাবেন? উনি মাথা নেড়ে আবার না উত্তর দিলেন। আচ্ছা, যদি কাল ত্রিশাল যাই, আপনার মামা বাড়ি। কথাটা শোনা মাত্রই জুলির চোখে মুখে কি আনন্দ বলে বোঝাতে পারবো না। আনন্দে আত্মহারা হয়ে ইশারায় বলল, সত্যি নিয়ে যাবেন আপনি? সত্যি নিয়ে যাব, কিন্তু একটা প্রবলেম। আমি আপনার সাথে কি পরিচয় যাব? এখন যে পরিচয়ে আছে ওখানেও সেই পরিচয়ে যাবেন? কিন্তু আপনার ফ্যামিলি থেকে প্রবলেম হবে না তো? না, আমার মামি অনেক ভালো। আচ্ছা ঠিক আছে, তাই হবে। কিন্তু আমুর কাছে শুনলাম আপনি নাকি দুপুরে খাননি। আপনিও তো খাননি। আচ্ছা, 9টা বাজে, খাবার বাড়ান, আমিও আসছি। রাতের খাবারকে আমি সোফায় বসে টিভি দেখছি। একটু পর উনি আমার পাশে এসে বসলেন। ওনার শরীর থেকে একটা মিষ্টি গন্ধ আমার নাকে আসছে। ইচ্ছে করছে জুলিকে নিয়ে হারিয়ে যাই কোনো এক অচেনা শহরে, যেখানে কেউ নেই, শুধু জুলি আর আমি। রাতের বেলা জুলির হাত ধরে সমুদ্রের পার হেঁটে বেড়াবো, এসব ভাবছিলাম। তখন হাতে কে যেন একটা চিমটি দিল। আমি সাথে সাথে চিল্লানে দিলাম। আমার চেঁচানো শুনে পাশের রুম থেকে আম্মু এসে বলল, কি হয়েছে তোর, এভাবে চিল্লাচ্ছিস কেন? না তেমন কিছু না, আসলে মশা কামড় দিয়েছিল তো, তাই আর কি। তোর তো শুধুই মশাই কামড়ায় না, পাশে তো ঝুলিও আছে, ওরা তো কামড়াচ্ছে না, শুধু ফাজলামি করাত। যা শুতে যা, 12টা বাজতে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে আম্মু, তুমি যাও, আমরা একটু গল্প করব। একটু পর আম্মু চলে গেল। আমি সাথে সাথে জুলির দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছি। উনি শুধু মিটমিটি করে আমার দিকে তাকিয়ে হাসছে। আমি ওনার দিকে এইভাবে তাকিয়ে আছি দেখে উনি ইশারায় বলল, কি ব্যাপার, এইভাবে আপনি আমার দিকে তাকিয়ে আছেন কেন? তাকিয়ে থাকা ছাড়া আর কি করবো? তার আগে আপনি বলুন, আমাকে চিমটি মারলেন কেন? আপনার জন্য আম্মু আমাকে বকা দিল। এরপর উনি আবার খাতায় লিখতে শুরু করল। লেখা শেষ হলে খাতাটা আবার আমার হাতে দিল। সরি, কিছু মনে করবেন না। আপনি আমার দিকে একভাবে তাকিয়ে আছেন, তাই আমি একটু ফাজলামি করে চিমটি দিছি। আপনার কি খুব বেশি লেগেছে কি? আসলে আমি বুঝতে পারিনি যে আপনার এতটা লেগে যাবে। আরে না, আমার বেশি লাগেনি, হঠাৎ করে চিমটি দিয়েছেন বলে একটু ভয় পেয়ে গেছিলাম।
কেন? না, ভাবলাম কোনো পোকামাকড় কামড় দিচ্ছে নাকি। আচ্ছা জুলি, 12:30 বাজছে, রুমে চলুন, না হলে আম্মু রাগ করবে। চলুন। আর এদিকে সারা দিন ধরে জুলিকে খুঁজে না পেয়ে রাত 2টোর দিকে এক পর্যায়ে হতাশা চেহারা নিয়ে বাসায় আসলেন রহিম সাহেব। ওনাকে এইভাবে হতাশ লাগছে দেখে জুলির চাচি প্রশ্ন করল, কি ব্যাপার, তোমার মুখ এরকম দেখাচ্ছে কেন? জুলির কি কোনো খোঁজ পাওনি তাহলে? কি হলো, কিছু বলছো না কেন? না, ওদের কোনো খোঁজ পেলাম না, কোথায় থাকে তাও জানি না। তোমার কথা হয়তো ঠিক, ও পালি ওর নানু বাড়ি গেছে আর ওখান থেকে ওকে বিয়ে দিয়েছে মনে হয়। বুঝলাম। এখন কি করব বলো? সামান্য কিছু টাকার জন্য কি এইগুলো করা ঠিক হবে? এর থেকে ভালো হবে ওই ব্যক্তির টাকা সব দিয়ে দাও। তোমার ব্যবসা করা লাগবে না, ওনার টাকা দিয়ে দাও। দেখো, তোমাকে আমি আগেই বলেছি, এখনো বলছি, এই সব কথা আমার সামনে বলবা না। এত দরদ দেখাবো কেন ওর জন্য? ও কি আমার নিজের মেয়ে নাকি যে দরদ দেখাবো? তাহলে এখন কি করতে চাচ্ছ তুমি? ওই লোক তোমাকে 7 দিন সময় দিচ্ছে, আজ 3 দিন পার হতে যাচ্ছে। পরবর্তীতে টাকা বা জুলি দুইটার একটাও যদি না দিতে পারো, তাহলে বুঝতেই পারছো কি হতে পারে। কি হবে? কিছুই হবে না, এখনো 3 দিন আছে, এর মধ্যে কিছু একটা করব। আমি কাল ওর নানু বাড়ি যাব, তারপর ওই ছেলের ঠিকানা জোগাড় করে ওদের বাড়ি গিয়ে জুলিকে জোর করে নিয়ে আসব। ওদের যদি বিয়ে দিয়ে দেয় তাহলে তো তোমার কিছু করার নেই, তখন কি হবে? ওরা যদি বলে তুমিও ওদের না জানিয়ে জুলিকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছ, তখন কি করবা? তোমার মাথায় কি ভালো কথা আসে না? দরকার হলে ওই ছেলেকে খুন করে আমি জুলিকে নিয়ে আসব। তুমি কি পাগল হয়ে গেছো? সামান্য কয়েকটা টাকার জন্য তুমি সারা দিন এইভাবে দৌড়াদৌড়ি করছো? জুলির সবকিছু, সব টাকা পয়সা তো আমরা নিয়েছি, তারপর এত লোভ কেন তোমার? আর একটা কথা বললে কপালে দুঃখ আছে। যা এখন আমার খেতে দে, যা সামনে থেকে সর, আর কাল সকালে আমাকে তাড়াতাড়ি ডেকে দিবি। এরপর জুলির চাচি আর কোনো কথা না বলে খাবার বেড়ে দিয়ে রুমে চলে আসলো। পরের দিন সকালে উঠে দেখি জুলি আয়নার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু পিঠের দিকে ব্লাউজের লাস্ট বোতামটা লাগাতে পারছেন। আমি একটু পর উঠে লাস্ট বোতামটা লাগিয়ে দিলাম। আমার হাতের স্পর্শ পেয়ে উনি চমকে উঠে তাড়াতাড়ি আমার দিকে তাকালো। আসলে এই কাজটা করা আমার ঠিক হলো না, কিন্তু আপনি লাগাতে পারছিলেন না বলে আমি হেল্প করলাম, প্লিজ কিছু মনে করবেন না। আপনার এই নীরবতা কিন্তু বলে দিচ্ছে যে আপনি আমার উপর রাগ করে আছেন। এরপর উনি আর আমার কথার কোনো উত্তর না দিয়ে চেয়ার টেনে টেবিলে বসে কি যেন লিখতে থাকলেন। লেখা শেষ করে খাতাটা আমার হাতে দিল। আচ্ছা, আপনি এত বকবক করেন কেন? আমি কি বলেছিলাম যে রাগ করছি? 10টা বাজতে যাচ্ছে, তাড়াতাড়ি রেডি হন, আমি আপনার জন্য নাস্তা বানাতে গেলাম। কি ব্যাপার, আপনি দেখি খুব এক্সাইটেড যাওয়ার জন্য? তা তো হবই, আপনি তাড়াতাড়ি গোসল করতে যান। এরপর আমাকে ধাক্কা দিতে দিতে বাথরুমে পাঠালো। তারপর শাওয়ার শেষ করে সকালে নাস্তা করে আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে ত্রিশালের উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়িতে ওঠার পর দুজনের মধ্যে নীরবতা কাজ করছে। আমিও গাড়ি ড্রাইভ করছি আর জুলিও বাইরের দিকে তাকিয়ে আছে। আমি মাঝে মাঝে ওনার দিকে তাকাচ্ছি, খুব ভাব ওনার। আমি বারবার ওনার সাথে কথা বলি আর উনি চুপচাপ বসে থাকেন। কিন্তু জুলিকে ব্লু কালারের শাড়ি আর ব্ল্যাক কালারের ম্যাচিং করা ব্লাউজে অসম্ভব সুন্দর লাগছে। আর এদিকে জুলি মনে মনে ভাবছে, কি হলো ওনার? অন্যদিন তো সব সময় কথা বলে, আজ কি হলো? ওনার সকালের কথায় কি কষ্ট পেয়েছেন নাকি? আচ্ছা, আমি তো তেমন কিছুই ওনাকে বলিনি। অন্যদিন 3 পিস পরলে সুন্দর না দেখালেও আপনাকে অনেক সুন্দর লাগছে, আর আজ এত কষ্ট করে শাড়ি পরে বসে আছি, কিছুই বলছে না। ইডিয়েট একটা। না, এই হাদারামটা মনে হয় ভাবছে আমি এখনো ওনার উপর রাগ করে আছি। না, আমাকে আগে কথা বলতে হবে। এদিকে আমি গাড়ি চালিয়ে যাচ্ছি। একটু পর উনি আমার হাতে চিমটি দিল। আমি জুলির দিকে তাকালে উনি ইশারায় বললেন, আমাকে কেমন দেখাচ্ছে? আমি গাড়িটা একটু সাইড করে দাঁড়িয়ে জুলির দিকে অপলক দৃষ্টিতে শুধু তাকিয়ে আছি। আমি এইভাবে তাকিয়ে আছি দেখে উনি আবারও ইশারায় বলল, কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? বলুন আমাকে কেমন লাগছে? সুন্দর, অনেক সুন্দর লাগছে। থাক, আর ঢপ দিতে হবে না, আমি জানি একদম বাজে দেখাচ্ছে।
আরে না, আমি সত্যি বলছি, অনেক সুন্দর দেখাচ্ছে। বুঝলাম। তা এখানে কেন গাড়ি থামালেন? তেমন কিছুই না, এমনি একটু দাঁড় করলাম। এখানকার বাইরের পরিবেশটা অনেক সুন্দর, তাই। আর আপনি কিছু খাবেন? আইসক্রিম? এই ঠান্ডার মধ্যে আপনি আইসক্রিম খাবেন? আপনার তো ঠান্ডা লেগে যাবে। থাক, আমার লাগবে না। আচ্ছা, আপনি এত রাগ করেন কেন? আমি কোনো রাগ করিনি। আচ্ছা বাবা, সরি, আমার ভুল হয়ে গেছে, আর হবে না। আপনি এখানে বসুন, আমি নিয়ে আসছি, কিন্তু আপনি গাড়ি থেকে নামবেন না। এই বলে আমি গাড়ি থেকে নেমে কনফেকশনারির দোকান খুঁজতে লাগলাম, কিন্তু কাছে কিনারে কোনো দোকান দেখতে পেলাম না। তাই বাধ্য হয়ে আবার গাড়ি থেকে ব্যাক করলাম। ওখানে গিয়ে দেখি আরেক ঘটনা, ঝুলি গাড়িতে নেই, আশেপাশেও নেই। কি হবে এখন? ওনার কাছে তো কোনো ফোনও নেই, খুঁজবো কিভাবে ওনাকে? জুলির আবার কোনো বিপদ হলো না তো? না, একবার পেছনে গিয়ে দেখি। যেই ভাবা সেই গিয়ে দেখি জুলি পেছনে দাঁড়িয়ে আছে। উফ, বাঁচলাম। আর আমাকে দেখে হাসছে। কোথায় ছিলেন আপনি? আর কতক্ষণ ধরে আমি আপনাকে খুঁজছি? আমি এখানেই তো ছিলাম। ফাজলামি করার জায়গা পান না? আপনি যদি এখানে থাকেন তাহলে আমি খুঁজে পাচ্ছিলাম না কেন? এরপর আমাকে ইশারায় কিছু বোঝাতে যাচ্ছিল, কিন্তু আমি কিছু বুঝতে পারছিলাম না। তাই ব্যাগ থেকে একটা নোটপ্যাড বের করে লিখতে থাকলো। কিছুক্ষণ পর চিরকুটটি আমার হাতে দিল। আপনি যখন আমাকে খুঁজছিলেন তখন আমি পিছনে ছিলাম, আবার যখন আপনি পিছনে গেলেন আমি সামনে চলে আসলাম। এই একটু লুকোচুরি খেলছিলাম। কথাগুলো পড়ে আমি চিঠিটা এক টান দিয়ে ছিঁড়ে ফেলে দিলাম। আমার এরকম আচরণ দেখে জুলি আমার দিকে জিজ্ঞাসার সাথে তাকিয়ে আছে। এটা ফাজলামি করার জায়গা না, ওকে? যান, চুপচাপ গাড়িতে গিয়ে বসুন। কথাগুলো শেষ করে একবার জুলির দিকে তাকালাম। মেয়েটার চোখ দুটো ছলছল করছে। এই দেখো, এইটু কিছু বললেই তো রাগ রাগ আর রাগ। আমি কিছু বলতে যাব আর তার আগেই জুলি চলে গেল। আমিও একটু পর গাড়িতে গিয়ে উঠলাম। 20 মিনিট ধরে গাড়ি ড্রাইভ করছি, কিন্তু জুলি একবারও আমার দিকে তাকায়নি। না, রাগের মাথায় একটু বেশি খারাপ ব্যবহার করে ফেলেছি। না, ওনাকে একবার সরি বলতে হবে। জুলি, আসলে তখন রাগের মাথায় একটু বেশি খারাপ ব্যবহার করে ফেলেছি, প্লিজ কিছু মনে করবেন না। আমি ইচ্ছে করে বলতে চাইনি। আই এম রিয়েলি সরি জুলি। আমি আর কোনো কথা না বলে নিজের মতো গাড়ি চালাতে থাকলাম। আর এদিকে জুলির চাচা রহিম সাহেব জুলির নানু বাড়িতে প্রবেশ করলেন। বাসার কলিং বেল বাজাতেই কাজের মেয়ে এসে দরজা খুলে দিল আর ভেতরে আস্তে আস্তে বলল, আরে ভাবি, কি খবর আপনাদের? সব ঠিক আছে তো? জি ভাই, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনার কি খবর? আরে রাখেন আপনার খবর। জুলিকে ভালো ফ্যামিলিতে বিয়ে দিয়ে মোটা অঙ্কের দেনমোহর আদায় করে কি ফ্ল্যাটের 5 তলা কমপ্লিট করেছেন? কিছু বলছেন ভাই? আমি জুলিকে বিয়ে দিতে যাব কেন? আর জুলির সাথে তো 6 মাস হয় দেখাই হয় না, আর আপনি তো ওকে নিয়ে গিয়েছিলেন। থাক ভাবি, আর মিথ্যা কথা বলবেন না। চুপচাপ ওই ছেলের ফ্যামিলির ঠিকানা বলেন। আরে আজব তো, আপনি কি বলছেন? কিছুই বুঝতে পারছি না। আর আপনাদের মত না নিয়ে বিয়ে দিতে যাব কেন? তাহলে আপনার ভাগ্নি বিয়ের রাতে কোথায় গেল? কিছুদিন আগে আমার এক পরিচিত লোক ওকে এক ছেলের সাথে ঘুরতে দেখেছে। তাহলে বলুন এই ছেলেটাকে, আর চুপচাপ ঠিকানা দিন। না হয় জোর করে বিয়ে দেওয়ার অভিযোগে আপনাদের নামে থানায় রিপোর্ট দিব। আপনার সাথে অনেক ভালো ব্যবহার করছি, আর না, আমার বাসা থেকে চুপচাপ বেরিয়ে যান। আর রিপোর্ট আমরাই দিব, আমাদের না জানিয়ে আমার ভাগ্নিকে বিয়ে দেওয়ার অভিযোগে। ঠিক আছে, আজকে আমি চলে যাচ্ছি, কিন্তু এই শেষ দেখে ছাড়বো। এই বলে রহিম সাহেব বাসা ত্যাগ করলো। এদিকে আমি আর জুলি 30 সালের কাছাকাছি এসে পড়লাম, কিন্তু এখনো জুলি কোনো কথা বলছে না, মুখ গোমরা করে বসে আছে। এত রাগ করে আছে কি আর বলবো। জুলি, আমরা তো ত্রিশাল টাউনের ভেতরে চলে এসেছি, কিন্তু এবার কোথায় যাব? আমি তো চিনি না, আপনি একটু দেখিয়ে দিন হাতের মাধ্যমে। কি হলো বলুন? এরপর উনি হাতের মাধ্যমে ওনার মামার বাসার ঠিকানা বলে দিল, কোন কোন রাস্তায় দিয়ে যেতে হবে। এরপর বাসার সামনে আসতেই রাগ দেখিয়ে গাড়ি থেকে নেমে সিঁড়ি বেয়ে উপরে চলে আসলো। আর যাওয়ার আগে হাতের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল উপরে চলে আসতে, মানে দোতলায় আসতে বলে। একটু পর জুলি কলিং বেল বাজাতেই একটা মেয়ে এসে দরজা খুলে দিল। খুলেই চেঁচামেচি শুরু করে দিল, বলে দৌড় দিল। একটু পর একটি মহিলা আসতেই জুলি দৌড়ে গিয়ে ওনাকে জড়িয়ে ধরল।
তাহলে উনি হয়তো জুলির মামি হবেন। একটু পর ওই মহিলা আঙুলের ইশারায় বলল আমি কে। এরপর জুলি ওর মামিকে ইশারায় অনেক কিছু বলল। কি বললো আমি কিছুই বুঝলাম না। একটু পর উনি আমার দিকে এগিয়ে আসছে, আমার বুক ধুকধুক করছে। এরপর উনি এসে আমার হাত ধরে ভেতরে নিয়ে গেল। যাক বাবা, বাঁচলাম। এরপর আমাকে ভেতরে নিয়ে গিয়ে এক একজন এক এক প্রশ্ন করছে। এক একজন মুখে হাত দিয়ে আদর করে, নানা রকম কথা বলছে, অনেক আদর যত্নও করছে। কিন্তু বাসায় আসার পর জুলিকে কোথাও খুঁজে পাচ্ছি না। তখন একটু রুটভাবে কথা না বলেই পারতাম। জুলিকে খুঁজে বের করে ওনার কাছে গিয়ে একবার মাপ চাইতে হবে। এদিকে রুমে এসে জুলি মনে মনে, খুব রাগ না আমার উপর? শুধু একটু ফাজলামি করার জন্য আমাকে এত কথা বললো, আর কথাই বলবো না ওনার সাথে। আমারই ভুল ধারণা, আমি ওনাকে ভালোবাসি, কিন্তু আমি ওনাকে বাসি না। ইডিয়েট একটা। না, এখানে তো কাউকেই আমি চিনি না, তাহলে জুলির কথা জিজ্ঞেস করবো কার কাছে? আশেপাশে তো কেউই নেই। ওই তো একটা ছেলে আসছে, ওর কাছে জিজ্ঞেস করি। এই যে ভাইয়া, এদিকে আসো। বলুন। আচ্ছা, তোমার নাম কি? আর জুলি তোমার কি হয়? আমার নাম ইয়াসিন আহমেদ, আর জুলির আমার আব্বু হয়। তাহলে তো তুমি জানো তোমার আপু কোথায়? না, আমি জানি না তো। আচ্ছা, তাহলে তুমি তোমার আপুর রুমে নিয়ে চলো আমাকে। চলুন। এরপর পিচ্চিটা আমাকে জুলির রুমের কাছে নিয়ে গেল। যাওয়ার সময় জুলির ব্যাপারে কিছু কথা জিজ্ঞেস করছিলাম ওর কাছে, কিন্তু পিচ্চিটা যা যা বললো তার সম্পর্কে আমি একটুও মিল পেলাম না। এইসব কথা বলতে বলতে জুলির রুমের কাছে এসে পিচ্চিটা দৌড় দিল। আমি রুমের দরজায় নক করলাম, কিন্তু দরজা খোলা, আর ভেতরে থেকে সারা শব্দ পেলাম না। তাই বাধ্য হয়ে ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে দেখি কেউ নেই। আমি রুমের ভেতরে পায়চারি করছি। একটু পর দেখি উনি বাথরুম থেকে বের হলো। এরই মধ্যে এক অঘটন ঘটে গেল। বাথরুম থেকে বেরিয়ে ফ্লোরে পানি বা তেল জাতীয় কিছু তেল, তাতে পা স্লিপ কেটে উনি পড়ে যেতে লাগলেন। আমি গিয়ে ওনাকে ধরলাম। দুইজন দুজনের চোখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। একটু পর কারো রুমে আসার শব্দে উনি আমার থেকে ওনাকে ছাড়িয়ে নিলেন। তুই যা, আমি আসছি বলে মেয়েটা রুম থেকে বেরিয়ে গেল। আমি জুলিকে কিছু বলতে যাব, তার আগে উনি রুম থেকে বেরিয়ে গেলেন। আমি আর কি করব, চুপচাপ সোফায় বসে ফেসবুকিং করছি। একটু পর হঠাৎ জুলির গোঙানির প্লাস হালকা হাসি শব্দ শোনা যাচ্ছে। কোথা থেকে শব্দটা আসছে ঠিক বুঝতে পারছি না। এরপর মনে হলো নিচ থেকে শব্দগুলো শোনা যাচ্ছে। আমি উঠে ব্যালকনিতে গিয়ে দেখি জুলি একটা ছেলের সাথে দাঁড়িয়ে হেসে হেসে কি যেন কথা বলছে। একটু আগে যে মেয়েটা এসেছিল জুলিকে ডাকতে, ওই মেয়েটা ওখানে আছে। কি কথা বলছে ওরা? ওই ছেলেটার সাথে জুলির কথা বলতে দেখে আমার কিছুটা মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। কি এত কথা বলছে ওর সাথে? একটু পর আমি আমার ধারণাটা পাল্টে ফেললাম, হয়তো ওর কোনো ভাই হবে। একটু পর জুলির মামি এসে আমাকে বলল, আব্বু খেতে আস, কখন থেকে না খেয়ে আছো, যাও ফ্রেশ হয়ে খেতে আসো। আন্টি, জুলি কোথায়? ও খাবে না এখন? জুলি ওর বান্ধবীদের অনেকদিন দেখে না, হয়তো কথা বলতে গেছে। কিন্তু ওকে তো দেখলাম নিচে একটা ছেলের সাথে কথা বলছে। কে ওই ছেলেটা? ওর নাম সাগর, আমাদের উপরের ফ্ল্যাটে ভাড়া থাকে, অনেক ভালো ছেলে। জুলির সাথে অনেকদিন কথা হয় না, তাই হয়তো একটু কথা বলছে। তুমি খেতে আসো আব্বু। জি আন্টি, আপনি যান, আমি আসছি। আন্টি চলে যাওয়ার পর আন্টির কথাগুলো আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। তাহলে কি জুলি আমাকে মিথ্যে বলল? উনি কি সাগর নামে ওই ছেলেটাকে ভালোবাসে? না না না, এটা আমার ভুল ধারণা। না, এত কিছু ভেবে লাভ নেই। আগে খাবার খেয়ে আসি, তারপর জুলি আসলে ওনার কাছ থেকে সবকিছু শুনবো। এরপর খাবার খেয়ে রুমে এসে জুলির জন্য অপেক্ষা করছি, কিন্তু এখনো জুলির কোনো খোঁজ নেই। মেজাজ খারাপ হয়ে যাচ্ছে আমার। একবার ব্যালকনিতে গিয়ে দেখি নিচে আছে নাকি, কিন্তু গিয়ে দেখি উনি ওখানে নেই। কোথায় গেল উনি? তাহলে আমি যা মনে মনে ভাবছি তাই ঠিক? এই সব ভাবতে ভাবতে দেখি জুলি রুমে এসে আছে। কি ব্যাপার, আপনি এরকম কোথায় ছিলেন? এই তো ফ্রেন্ডের সাথে একটু গল্প করছিলাম। ও তাই বুঝি। তা এতক্ষণ ধরে ওই ছেলেটার সাথে কি এমন গল্প করলেন আপনি? কে হয় আপনার ওই ছেলেটা? এরপর উনি আমার কথার উত্তর না দিয়ে খাতায় লেখা শুরু করলো। প্রতিবারের মতো এবারও লেখা শেষ করে খাতাটা আমার হাতে দিল। ওর নাম সাগর, আমার ছোটবেলার বন্ধু। আমি কেমন আছি, এতদিন কোথায় ছিলাম, আপনার নাম কি, কি করেন, এই আর কি শুনছিল। তা এইটুকু কথা বলতে কি 40 মিনিট লাগে? আচ্ছা, একটু গল্প করলে কি এমন হয়েছে? না, আপনি এইভাবে গল্প করতে পারেন না। আপনি এইভাবে অন্য ছেলের সাথে কথা
কথা বলে আমার রাগ হয়। কেন? কারণ আমি আপনাকে ভালো। কি হলো, থামলেন কেন বলুন? না কিছু না, সকালে একটু আপনার সাথে খারাপ ব্যবহার করেছিলাম, তার জন্য সরি। আর আপনি খেয়েছেন? না, আপনি? খেয়েছি, আন্টি জোর করে খাইয়ে দিয়েছে। আপনি খেয়ে আসুন, তারপর আপনার শহরটা আমাকে একটু ঘুরিয়ে দেখাবেন। এই বলে জুলি রুম থেকে চলে গেল। আর মনে মনে ভাবতে লাগলো, তাহলে হয়তো সুমন আমাকে সত্যিই ভালোবাসে, আমিই ভুল ভাবছিলাম। না, আর একবার পরীক্ষা করে দেখতে হবে। আজ বিকালে সাগরকেও আমাদের সাথে ঘুরতে নিয়ে যাব। যদি উনি আমাকে সাগরের সাথে একটু ক্লোজভাবে ঘুরতে দেখে হিংসে বোধ করে, তাহলে ভাববো উনি আমাকে ভালোবাসে। এরপর 4:30টার দিকে জুলি রেডি হয়ে রুমে আসলো। ওনাকে দেখে আমি বললাম, কি ব্যাপার, আপনি কখন রেডি হলেন? আমাকে তো বললেনও না। উনি আমার উত্তর না দিয়ে আমার হাতে চিরকুট ধরিয়ে দিলেন, তারপর কোথায় যেন চলে গেল। আমি চিরকুটটা খুলে পড়তে লাগলাম। আপনি তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসুন, আমি একটু পর আসছি। কি আর করার, আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিচে গিয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে জুলির জন্য অপেক্ষা করছিলাম। একটু পর দেখি জুলি আর সেই ছেলেটা আসছে। ওকে জুলির সাথে দেখে আমার মেজাজটা পুরো খারাপ হয়ে গেল। গাড়ির কাছে এসে জুলি আমাকে গাড়িতে উঠতে বলল। এরপর ছেলেটা আমার সাথে পরিচয় পর্ব শেষ করে গাড়ির পেছনে বসতে যাচ্ছিল, যেখানে জুলি বসে তার পাশের সিটে। এটা দেখে এবার আমার সত্যি মেজাজটা খারাপ হয়ে গেল। আমি একটু রুটভাবে জুলিকে ডাক দিলাম, জুলি, জুলি আপনি সামনে এসে বসুন। কেন, কি হয়েছে? এত কিছু জানি না, আসতে বলছে আসুন। এবার আমার ঝাড়িকে উনি আমার পাশে এসে বসলেন। আর আয়নায় আমি দেখলাম সাগরের মুখটা শুকিয়ে গেল। এটা দেখে আমার অনেক মজা, কিন্তু আমি মনে মনে যা ভাবছিলাম হলো তার বিপরীত। আমি ভাবছিলাম উনি আমার সাথে ঘুরতে আসছে, কিন্তু এখন দেখছি ঘুরছে ওই ছেলেটার সাথে। আবার ওই ছেলেটার হাতে হাত রেখে আমার সাথে একদম কথা বলছে। এমন ভাব করছে মনে হচ্ছে আমি এসে ওনাদের প্রেমের 12টা বাজালাম। আমি ওনাদের নিয়ে আসলাম ড্রাইভার হিসেবে, তা বললেই চলে। মাঝে মাঝে 1-2বার কথা বললেও তার মধ্যে বিরক্তির চাপ প্রকাশ পাচ্ছে। এভাবেই বুকের শত কষ্ট নিয়ে ওনাদের সাথে অনেকক্ষণ ঘুরলাম। সন্ধ্যার দিকে আমরা সবাই বাসায় আসলাম। আমার রাগে তো শরীর জ্বলছে। আমি কারোর সাথে কথা না বলে রুমে এসে বসে আছি। একটু পর জুলি রুমে এসে আমাকে ইশারায় বলতে লাগলো, আমি আপনাকে কিছু বলতে চাই। আমিও আপনাকে কিছু বলতে চাই। আপনার সাথে সাগরের কি সম্পর্ক একটু বলবেন? কি বলছেন আপনি? আমি যা বলছি ঠিক বলছি। আমারই ভুল আপনাকে অন্ধ বিশ্বাস করা। আপনার মতো ক্যারেক্টারলেস মেয়েকে বিশ্বাস করে বড় ভুল করেছি আমি। আমি ক্যারেক্টারলেস? ক্যারেক্টারলেস বলেই তো আপনি আমাকে ফেলে একটা ছেলের হাত ধরে ঘুরলেন। আমি কিচ্ছু বুঝি না ভাবছেন? সেদিন বললেন আমি জীবনে কোনোদিন রিলেশন করিনি, তাহলে ওই ছেলেটা আপনার হাত ধরার অধিকার পায় কেন? আমার সামনে আজ এত কিছু করলেন, আর আমার অজান্তে ওই ছেলে সহ আরো কত ছেলের সাথে কি কি করেছেন উপর আল্লাহ জানে। এবার আমাকে আর কোনো কথার উত্তর না দিয়ে আবার খাতা নিয়ে লেখা শুরু করল। লেখা শেষ হলে খাতাটা আমার হাতে দিল। তখন থেকে আপনি আমার নামে যা নয় তা বলে যাচ্ছেন। কি ভাবছেন নিজেকে? আমাকে ক্যারেক্টারলেস বলার আগে নিজের ক্যারেক্টার দেখুন। আপনিও অন্যান্য মানুষের মতো আমাকে নিয়ে কথা বলবেন আমার জানা ছিল। আমি কি হই আপনার যে আমার সম্পর্কে এত কিছু বলছেন? সত্যি আমি ভুলে গিয়েছিলাম আমি কে হই আপনার। আমি তো আপনার ফ্রেন্ড হই শুধু। আমারই ভুল আপনার সম্পর্কে বেশি ভাবা। আর ভাববো না, কথা দিলাম। আপনার বন্ধু যখন বন্ধুর মতোই থাকবো। এই বলে রুম থেকে বেরিয়ে গেলাম। কিন্তু বাসা থেকে আবার বের হতে হলো। আন্টি আর জুলির মামাতো বোনেরা আমাকে নিয়ে ওদের এক রিলেটিভের বাসায় গেল। জুলি যেন সন্দেহ না করে এই জন্য নিজেকে স্বাভাবিক রেখে বুকে হাজার কষ্ট নিয়ে ওদের সাথে গেলাম। রাত 9টার দিকে বাসায় এসে রুমে চলে আসলাম। এর মধ্যে জুলি আমার সাথে অনেক কথা বলার চেষ্টা করেছে, কিন্তু আমি ওকে বলার সুযোগ দেইনি। রুমে এসে কোনো কথা না বলিস জুলি, ওনার মামি, জুলির বোন সবাই আমাকে রাতে খাওয়ার জন্য অনুরোধ করলো, কিন্তু আমি জেদ করে না খেয়েই ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঝিকঝিক শব্দে ঘুম ভেঙে গেল। আমি তাড়াতাড়ি উঠে দেখি উনি আমার কানের কাছে নিজের হাত নাড়াচ্ছে, আর হাতে থাকা চুড়িগুলো থেকে ওই শব্দগুলো হচ্ছে। আমার মেজাজটা পুরোপুরি গরম হয়ে গেল। কি হচ্ছে এগুলো? সবসময় ফাজলামি না। ফাজলামি করার ইচ্ছে হলে আপনি কোথাও গিয়ে করবেন, আমার সাথে না। অসহ্য।
আমি এইটুকু বলে সোজা বাথরুমে চলে গেলাম। গোসল শেষে বাথরুম থেকে বেরিয়ে এসে দেখি উনি শাড়ি পরে রেডি। আমি আর কিছু বললাম না, আমিও ড্রেস পরে বাইরে বেরোলাম। সামনের দিকে আন্টি আর ওনার মেয়ে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার আব্বু, কি হয়েছে তোমার? কাল তো ওখান থেকে ঘুরে এসে শুয়ে পড়লে আর কাল রাত থেকে না খেয়ে আছো। আমাদের কোনো কথাই কষ্ট পেয়েছো কি? আন্টির কথা শুনে আমি কিছুক্ষণ চুপ করে থেকে ভাবলাম, না, কাল রাতে ওনাদের সাথে অনেকটাই খারাপ ব্যবহার করেছি। এখনও যদি রাগ দেখাই তাহলে ওনাদের আবার ছোট করব, আর ওনারা জুলিকে সন্দেহ করবে। একটু আমি হেসে বললাম, আরে আন্টি কি যে বলেন, আমি কেন রাগ করবো? আসলে কাল রাতে একটু মাথা ব্যথা করছিল, তাই শুয়ে পড়েছিলাম। কিন্তু আজ আপনার হাতে রান্না খাবো, অনেক ক্ষুধা লাগছে। কই দিন তো। অবশ্যই খাবে, আমি খাবার রেডি করছি, তুমি এসো। জুলি তুইও খেতে আয় আম্মু। এরপর সকালের খাবার খেয়ে ওনাদের সবাইকে বিদায় জানিয়ে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়ি ড্রাইভ করছি আর মনে মনে ভাবছি, না, এবার থেকে জুলির জন্য আর বেশি বেশি ভাববো না। ওনার একটা চাকরি জোগাড় করে দেবো আর আব্বু আম্মুকে আজ গিয়ে সব সত্যি কথা বলে দেবো। ঠিক এমন সময় জুলি আমার হাতের উপর হাতটা রাখল। আমি একটানে হাতটা সরিয়ে নিয়ে নিজের মতো ড্রাইভ করতে লাগলাম। আর অন্যদিকে জুলি মনে মনে, এত রাগ উনার আমার উপর, আমি যে কেন ওনাকে চড় মারতে গেলাম, আমার ভুলের জন্য আজ এমনটা হলো। ধুর, আর ভাল লাগে না। বাসায় গিয়ে ওনার রাগ আমি যেভাবেই হোক ভাঙবো। বিকেলের দিকে বাসায় চলে আসলাম। আমাদের দেখে আম্মু নিচে চলে আসলো। এরপর জুলিকে নিয়ে উপরে চলে আসলো। এখন আদর করছে যেন নিজের আপন বৌমা। আমি মনে মনে ভাবলাম, এত কিছু ভেবো না আম্মু, উনি আমার কেউই হয় না। যেদিন সত্যিটা জানবে সেদিন যে কি করবে আমাকে আল্লাহ জানে। আমি রুমে এসে দেখি উনি ড্রেস চেঞ্জ করছে। আমি আব্বু আম্মুর সাথে কথা বলি রুমে এসে দেখি উনি আমার দিকে একটা চিরকুট দিল। আমি সাথে সাথে ছিঁড়ে ফেললাম আর বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু পর আবার বাইরের দিকে রওনা হলাম। যাওয়ার আগে জুলি আমার হাত ধরে আমাকে আটকানোর চেষ্টা করছিল, কিন্তু আমি জোর করে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার আগে ওনার কান্নামাখা মুখটা বারবার ভেসে উঠছিল। আমি ওনার কথা বাদ দিয়ে বন্ধুদের সাথে আড্ডা মারতে চলে গেলাম। আর এদিকে জুলির চোখ দিয়ে অজস্র পানি পড়ে চলেছে। কাল যে কেন রাগের মাথায় ওনাকে চড় মারতে গেলাম, না, যেভাবেই হোক ওনার সাথে আমার কথা বলতে হবে। রাত 10টার দিকে ফ্রেন্ডের সাথে আড্ডা শেষে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। এখানে মন কিছুটা হালকা হয়েছে। কিছুক্ষণ পর বাসায় এসে কলিং বেল বাজাতেই জুলি এসে দরজা খুলে দিল। মহারানী আমার দেওয়া গিফটগুলো পরে সুন্দর করে সেজে আছে, আমার জন্য, হয়তো আমাকে ইমপ্রেস করার জন্য। কিন্তু ওনাকে আজ ভালোই লাগছে। না, আমার রাগ এত তাড়াতাড়ি কমবে না। উনি আমার সাথে কাল অনেক খারাপ ব্যবহার করেছে। আমি ওনাকে ফেলে সোজা রুমে চলে আসলাম। একটু পর ফ্রেশ হয়ে দেখি টি টেবিলের ওপরে আমার পছন্দের খাবার বিরিয়ানি। আমি তাড়াতাড়ি খেতে বসবো, ঠিক তখনই জুলির কথা মনে পড়ল। উনি রান্না করেন তো? না, উনি রান্না করেছেন, আমি খাবো না। এ বলে বারান্দায় গিয়ে দাঁড়ালাম, কিন্তু পেটের মধ্যে যে ইঁদুর দৌড়চ্ছে। না, খেয়েই নি। খাওয়ার ওপর রাগ করে আর কি হবে? আর এদিকে জুলি পর্দার আড়াল থেকে আমার কার্যকলাপ দেখছে আর মিটিমিটি করে হাসছে। আমি খাবার খেয়ে হাত ধুতে যাব, ঠিক তখনই উনি আমার সামনে এসে দাঁড়ান আর ইশারায় বলল, কেমন লাগলো আমার হাতের বিরিয়ানি রান্না? জঘন্য, একদমই ভালো না। তাই তো পুরো প্লেট খালি। না, সাথে আমার কথা বলতে ভালো লাগছে না। এই বলে জুলিকে পাশ কাটিয়ে বেরিয়ে গেল। এরপর 12টা অবধি ল্যাপটপে বসে অফিসের কিছু কাজ করে তারপর শুয়ে পড়লাম। এতক্ষণ ধরে জুলি আমার সাথে কথা বলার অনেক চেষ্টা করেছে, আমি বারবার ওনাকে ফিরিয়ে দিয়েছি। সারা রাত উনি আমার বিছানায় শুয়ে শুয়ে কান্না করছিল। আমার খুব মায়া হচ্ছিল, কিন্তু ওনাকে, না, জুলিকে কষ্ট পেতে দেখে আমার ভালো লাগছে না। কাল সকালে এই অভিমানের পালা মেটাতে হবে। এই সময় ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম খেয়ালই করিনি। পরের দিন সকালে অ্যালার্মের শব্দে ঘুম ভাঙল, কিন্তু ঘুম থেকে উঠে দেখি জুলি বিছানায় নেই, হয়তো রান্নাঘরে আছে। একটু পর বাথরুমে যাওয়ার সময় হঠাৎ চোখ বিছানার চাদরের উপরে গেল। সেখানে একটা চিরকুট রাখা আছে। আমি সেটা হাতে নিয়ে খুলে পড়া শুরু করলাম। আপনি চিরকুটটা পড়বেন কিনা বা আগের মতো হয়তো ছিঁড়ে ফেলবেন, কিন্তু বিশ্বাস করেন, আমি আপনাকে ইচ্ছে করে চড় মারতে চাইনি। দুপুরে যখন আপনি আমাকে সাগরের সাথে কথা বলার জন্য রাগ করলেন, তখনই আমার মনে হলো আপনি আমাকে ভালোবাসেন। তাই আমিও একটু পরীক্ষা করলাম, আপনি আমাকে ভালোবাসেন
কি না। তাই তো সেদিন সাগরকে আমাদের সাথে নিলাম, কিন্তু আপনি আমাকে ভুল বুঝলেন। হয়তো নিয়তি আমাদের এক হতে দিবে না, তাই তো আজ এমনটা হলো। আমার মনে আপনি সারা জীবনই থাকবেন। ভালোবাসা কি জিনিস সেটা আপনি আমাকে শিখিয়েছেন। এই 2 মাস আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন, কিন্তু এই মিথ্যা সম্পর্কে থেকে লাভ কি? তাই আমি আজ চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি আমি নিজেই জানি না। হয়তো নিয়তিতে লেখা থাকলে আমাদের আবার দেখা হবে। কোনো ভুল করলে ক্ষমা করবেন। ভালো থাকবেন। ইতি, জুলি। চিরকুটে পড়েই যেন আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। না, কিছুতে হতে পারে না। জুলি শুধু আমার, ওকে আমি কিছুতে হারাতে পারবো না। ঘড়িতে তাকিয়ে দেখি 7টা বাজে, তাহলে উনি বেশি দূরে যেতে পারেনি। যেভাবেই হোক জুলিকে আমাকে খুঁজে বের করতেই হবে। একটা শার্ট গায়ে দিয়েই নিচে চলে গাড়ি বের করে দারোয়ানকে জিজ্ঞেস করলাম জুলিকে দেখেছে কিনা। উনি বললেন, ভাইয়া ভাবি 10 মিনিট আগে বাসা থেকে বের হলো। আমি আর দেরি না করে বেরিয়ে গেলাম। আর এদিকে জুলি একা রাস্তা দিয়ে হেঁটে চলেছে। এখনো রাস্তায় কেউ নেই। সারা রাত কান্না করে চোখ দুটো ফুলে গেছে। কিছু লোক তাকিয়ে দেখে জুলিকে দেখে সমালোচনা শুরু করেছে। নতুন শহর, কিছুই চেনে না, কোথায় যাবে কিছুই বুঝতে পারছে না জুলি। ঠিক তখনই একজন পেছন থেকে জুলির হাত শক্ত করে চেপে ধরলো। জুলি পেছনে ফিরে তাকিয়ে দেখে ওর চাচা। কিরে, সেই দিন আমাদের মুখে চুনকালি দিয়ে বাসা থেকে পালিয়ে গেলি, দিছে তো ছেলেটা লাথি মেরে বাসা থেকে বের করে। আজ কি হবে তোর? চল আগে বাসায়, তারপর তোর ব্যবস্থা করছি। এরপর জুলিকে কিছু বলার সুযোগ না দিয়ে ওকে টেনে হিচড়ে বাসায় নিয়ে চলে গেল ওনার চাচা। আর এদিকে পাগলের মতো খুঁজে চলেছি আমি। সব জায়গায় না পেয়ে হতাশ হয়ে রাস্তার মাঝে গাড়ি থামিয়ে দাঁড়িয়ে আছি। একটু পর হঠাৎ মনে পড়ল, জুলি ওর চাচার বাসা চায়নি তো? না, আমাকে যেতেই হবে ওর চাচার ঠিকানা। আমি জানি জুলি আমাকে বলেছিল আমি আর কোনো কথা না বলে ওনাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। কিছু দূর যাওয়ার পর জুলির চাচার বাসায় পৌঁছে গেলাম, কিন্তু গিয়ে দেখি ওখানে বাড়িতে অনেক লোকজন। আমি তাড়াতাড়ি বাসার ভেতরে ঢুকলাম। গিয়ে দেখি জুলিকে বউ সাজিয়ে বসিয়ে রাখা হয়েছে। আমাকে দেখে জুলি দৌড়ে আমার কাছে চলে আসলো। আমি ওনার হাত ধরে বাসা থেকে বেরিয়ে যাব, ঠিক তখনই জুলির চাচা আমাদের সামনে এসে বাধা দিল। তোমার সাহস তো কম না, আমার বাসায় এসে আমার মেয়ের হাত ধরে বেরিয়ে যাচ্ছ। তোমাকে আমি পুলিশে দিব। আপনার সাহস দেখে আমি অবাক হচ্ছি। আমার বউকে আপনি জোর করে নিয়ে এসেছেন, আমি আপনাকে পুলিশে দেব। আপনি প্লিজ সামনে থেকে সরে যান, না হলে কিন্তু। না হলে কি করবি তুই? আমি জুলির হাতটা ছেড়ে ওনার কলার ধরে নাক বরাবর দিলাম এক ঘষে। তারপর ধাক্কা দিয়ে সরিয়ে সোজা জুলিকে নিয়ে গাড়িতে উঠলাম। পেছন থেকে অনেক লোকজন আমাদের ধরতে আসে। তার আগেই আমরা এরপর সারা রাস্তা দুজন চুপচাপ বসে আছি। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। একটি ফাঁকা রাস্তার মাঝে গাড়িটা দাঁড় করানো। জুলি আমার দিকে তাকিয়ে আছে, আমি ওনার দিকে তাকিয়ে আছি। এরপর আস্তে করে ওনার একটা হাত আমি ধরলাম, কিন্তু উনি সাথে সাথে আমার হাত ছাড়িয়ে নিল আর গাড়ি থেকে নেমে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে। আমিও একটু পর নেমে ওনার পেছনে গিয়ে আবারও ওনার হাত ধরলাম। এবারও উনি চলে যাচ্ছিল, কিন্তু এইবার এক টানে আমি ওনাকে আমার কাছে নিয়ে আসলাম আর জুলির চোখের দিকে তাকিয়ে বললাম, খুব রাগ না তোমার? এই আমাকে ভালোবাসো না? আমাকে রেখে যে চলে আসলে? এত আবেগ আমার লাগবে না। এখনো রাগ করে থাকবে তুমি? আই রিয়েলি লাভ ইউ জুলি। জুলি, বিশ্বাস করো আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। বিশ্বাস করলাম না তোমার কথা। কেন? আমি আবার কি করলাম? ভালোবাসলে আমাকে পুরো একদিন কষ্ট দিতে না। ও, তাহলে কষ্ট দিয়েছি পুরো একদিন। এখন পুরো একদিন আদর করে দিলে রাগ ভাঙবে তো? ফাজিল একটা। এই বলে আমাকে ধাক্কা দিয়ে চলে যেতে লাগলো। ঠিক তখনই আমি পেছন থেকে একটানে জুলিকে আমার কাছে নিয়ে জড়িয়ে ধরলাম। একটু পর ওর ঠোঁটে একটা ভালোবাসার পরও শেখে দিয়ে বললাম, এবার আমাকে মাফ করা যাবে কি? জুলি হা হয়ে আমার দিকে তাকিয়ে আছে। তখনই আকাশে জোরে একটা বিদ্যুৎ চমকালো। জুলির সাথে সাথে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি ওকে আমার বুকে শক্ত করে চেপে ধরলাম। বাইরে আরো জোরে জোরে বৃষ্টি শুরু হলো। আমাদের ভালোবাসাও আজ পূর্ণতা লাভ করলো। বেঁচে থাকুক এদের ভালোবাসা। আর পুরো গল্পটি একসাথে কেমন লাগলো অবশ্যই ঘটনামূলক মন্তব্য করে জানাতে ভুলবেন না।